তিথি আর লিমাকে কথাটি শেয়ার করার পর ওরাও বলল এবার আর মনের কথা মনে যেন না রাখি, সরাসরি দেখা করে বলে দিই। আমিও এমনটাই ভেবে রেখেছি। বাড়ি ফেরার পর মা বলল খেয়ে একটা ঘুম দিতে। এই কয়েকদিনে বেশ রাত জাগা হয়েছে। ফোন চাইলে পাছে মা সন্দেহ করে, তাই ভাবলাম একটু ঘুমিয়ে নিই তাহলে। এক ঘুম দিয়ে উঠলাম 5টায়। হেলতে দুলতে ফ্রেশ হয়ে এসে ফোন নিজের বিছানাতেই পেলাম। সময় নষ্ট না করে গেলাম অনলাইনে। রুদ্রর ভয়েস মেসেজ ওপেন করার পর শুনতে পেলাম ওর কণ্ঠে গান। তোমাকে আজ প্রয়োজন ভীষণ, ভেতর বাহির জুড়ে। সত্য এটাই, হারিয়ে ফেলেছি আমাকে আমি, মন যা চায় তুমি ঠিক তাই। পুরো গানটা আমি মনোযোগ দিয়ে শুনলাম। একবার নয় বেশ কয়েকবার শুনেছি। এই গানটা আগে কখনো আমি শুনিনি। কার গান তাও জানি না, তবে রুদ্রর কণ্ঠে এই গান শুনে আমি মুগ্ধ, ভীষণ মুগ্ধ। মনে হচ্ছে প্রতিটা লাইন রুদ্র শুধু আমাকে উৎসর্গ করেছে। মেসেজ দিলাম, গান দ্বারা কী বোঝালেন? প্রায় সঙ্গে সঙ্গে তার রিপ্লাই আসে, নবনী এতদিন পর তুমি অনলাইনে আসলে, তোমার ফোন বন্ধ ছিল কেন? পরীক্ষার জন্য। পরীক্ষা শেষ, আজ শেষ হলো। কেমন হয়েছে? ভালো। নবনী কি এখনও রাগ করে আছো? মিস করেছেন? করেছি। সত্যি? বিশ্বাস হয় না? রুদ্র এবার সেন্ট ইমোজি দেয়। হেসে ফেলি আমি। রুদ্রকে বললাম, কোথায় আছেন এখন? কাজে। 7টার দিকে একটু দেখা করতে পারবেন নাকি ব্যস্ত বেশি? পারবো, সমস্যা নেই। কোথায় আসবো? মাঠে। এ সময় ফোন দিয়েন। আচ্ছা, যা বলার সরাসরি বলবো বলে এই টপিকে আর কোনো কথা বলিনি। এমনিতেই দুজনের স্বাভাবিক কথাবার্তা হচ্ছিল। সন্ধ্যা নাস্তা করার জন্য ফোন রেখে ড্রয়িং রুমে যাই। আজ আমার অন্যরকম খুশি লাগছে। মনে মনে ভাবছি কি করে তাকে মনের কথা বলবো। আমায় অন্যমনস্ক দেখে আদিব বলে, কি ভাবো আপু? কিছু না, তুই খা। আদিবের চুলে হাত বুলিয়ে বললাম আমি। তখন দেখলাম বাবা রুম থেকে বের হচ্ছে। বিস্ময় নিয়ে বললাম, আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরেছ? আসছে আরও আগেই। তুই তখন ঘুমিয়েছিলি, শরীরটা ভালো লাগছিল না, তাই চলে এসেছিলাম। এখন ঠিক আছো? আলহামদুলিল্লাহ, একদম চাঙ্গা। বাবা পাশের সোফায় বসলেন, চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, একটা গুড নিউজ আছে। কার জন্য? জিজ্ঞেস করে আদিব। বাবা বললেন, নবনীর জন্য। আমি আরও বিস্মিত হয়ে বললাম, সত্যি বাবা? হ্যাঁ মা, তুই না ঢাকায় পড়তে চেয়েছিলি? সবসময় তো বলতি এত জায়গায় ট্রান্সফার হয়, ঢাকায় হয় না কেন? এবার আমি নিজে থেকে ঢাকায় ট্রান্সফারের জন্য আবেদন করেছিলাম। আবেদন গ্রান্টেড। তোর এসএসসি পরীক্ষা শেষ হলেই আমরা ঢাকায় চলে যাব। আমি নিশ্চল হয়ে বসে রইলাম বাবার কথায়। এটা যে আমার জন্য গুড নিউজ নয় তা আমি কি করে বোঝাবো বাবাকে? ভাঙা ভাঙা কণ্ঠে জিজ্ঞেস করলাম, ঢাকায় পড়ার ইচ্ছে আগে ছিল, অনেক আগে বলেছিলাম তোমায়। রিসেন্ট তো আমি এমন কিছু বলিনি বাবা। জানি না, ওই ঘটনার পর তোর সিকিউরিটি নিয়ে আমায় খুব চিন্তায় থাকতে হয়, এজন্য ট্রান্সফারের জন্য আবেদন করেছিলাম। আমি কি বলবো কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আমার পরীক্ষার বাকি কয়েক মাস। যদি ঢাকায় চলে যাই তাহলে রুদ্রর সঙ্গে কি করে দেখা হবে? কিভাবে সব ঠিক রাখবো? আমি থাকবো কি করে? আর দেরি করা চলবে না, রুদ্রকে অতি দ্রুত জানাতে হবে। নাস্তা করে বাবা ঘরে যাওয়ার পর আদিবকে নিয়ে আমি বের হই। মাকে বলেছি রোজের কাছে যাচ্ছি, ওর কাছে গিয়েছিও। আদিবকে ওর কাছে রেখে আমি নিচে এসেছি। মাঠে যাওয়ার পর দূর থেকে দেখতে পাচ্ছি রুদ্র আসছে। দুশ্চিন্তায় আমার হাত পা কাঁপছে। গণেশ আরও বাচ্চাদের সাথে ফুটবল খেলছিল। আমায় দেখে জিজ্ঞেস করে, দিদি খেলবে? আমি মৃদু হেসে মাথা নাড়িয়ে না বললাম। রুদ্র প্রায় আমার কাছাকাছি চলে এসেছে। মুখ সম্পূর্ণ স্পষ্ট হতেই ওর স্বভাবসুলভ হাসিটা প্রদান করে। প্রচণ্ড চিন্তার মধ্যে থেকেও ওর হাসি দেখে আমার ওষ্ঠদয়ও কিঞ্চিত প্রসারিত হয়। রুদ্র হেসে জিজ্ঞেস করে, কী অবস্থা মহারানী? হঠাৎ এত জরুরি তলব? আমি স্বাভাবিক থাকতে পারছি না, প্রচণ্ড ঘাবড়ে গিয়েছি। এক হাত দিয়ে আরেক হাতের নখ খোঁচাচ্ছি। কিভাবে কথা শুরু করব সেটাও বুঝতে পারছি না। রুদ্র সেদিনের মতো আজও আমার কপাল স্পর্শ করে। সুস্থ আছো তুমি? আমি মাথা নাড়লাম। আমতা করেও কিছু বলতে পারছি না। রুদ্র নিজেই বলল, এখনও কি রেগে আছো? আর রাগ করে থেকো না প্লিজ। নিজেদের মাঝে আর কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং রেখো না। আপনাকে কিছু কথা বলতে চাই। আমিও তো শুনতে চাই, বলো। রুদ্রের কণ্ঠে রসিকতা। এবারও আমি ভালোবাসার কথা বলতে গিয়ে অন্য কথা বলে ফেললাম। বললাম, বাবা বলেছে আমার এসএসসি শেষ হলে ঢাকায় চলে যাবে একেবারে। কি? কেন? অবাক হয়ে বলল সে। ওই যে রিমাপুর বিয়েতে ওই ঘটনার পর আব্বু খুব ঘাবড়ে গিয়েছে, তাই নিজে থেকে ট্রান্সফারের আবেদন করেছিল। এটা কোনো কথা? এই কারণে তোমরা কেন সিলেট থেকে চলে যাবে? প্রয়োজনে আমি নিজে তোমার সেফটির দায়িত্ব নিতাম। শোনো নবনী, তুমি আঙ্কেলকে বোঝাও। আমি চুপ করে রইলাম। আমায় চুপ থাকতে দেখে রুদ্র গলার স্বর চওড়া করে বলল, কি হলো, চুপ করে আছো কেন তুমি? তোমার বাবাকে বলে বোঝাও আই লাভ ইউ। রুদ্র অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে। কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলে, কি? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আমি আপনাকে
ভালোবাসি। এরপর রুদ্র যেটা বলল আমি বুঝতে পারলাম না তার এই কথা বলার রিজন কি। এটা কেমন উত্তর হতে পারে? উত্তর তো নয়, বরং প্রশ্নের পিঠে প্রশ্ন। সে আমায় বলল, আর ইউ ক্রেজি নবনী? ভ্রু কিঞ্চিত বাঁকা হয়ে যায় আমার, কপালে ভাঁজ পড়ে, হৃদস্পন্দন দ্রুত চলছে। তাহলে কি সে আমায় ভালোবাসে না? আমি প্রায় হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে রয়েছি। শঙ্কিত মনে রুদ্রর মুখপানে তাকিয়ে থেকেও কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। তবে রুদ্রর চোখে মুখে বিস্ময়। তবে কি সে আমার থেকে এ ধরনের কোনো কথা আশা করেনি? আমি ভীষণ নার্ভাস হয়ে যাচ্ছি। স্বাভাবিক থাকতে চেয়েও পারছি না। জোরপূর্বক ঠোঁটের কোণে মেকি হাসি এনে বললাম, ভালোবাসার কথা শোনার পর কেউ ক্রেজি বলে? রুদ্র একবার আশেপাশে তাকিয়ে দীর্ঘশ্বাস ত্যাগ করে। পকেটে 2 হাত পুরে বলে, দেখো নবনী, তোমার ভালোবাসার কথা শুনে এই মুহূর্তে আমি অন্য কিছু আর বলতে পারলাম না। মানে কি এসব? তুমি কিভাবে বলে ফেললে ভালোবাসি? 1 বছরও যায়নি আমাদের পরিচয়ের, এর মধ্যে ভালোবাসা হয়ে গেল? কতটুকুই বা চেনো আমায়? কতটুকুই বা জানো আমার সম্পর্কে? এত অল্প সময়ে ভালোবাসা হয় না। একটা মানুষকে ভালোবাসার জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। এক ছাদের নিচে থেকেও তো একটা মানুষকে আগাগোড়া কখনো চেনা যায় না। সেখানে দীর্ঘ সময় নিলেও আমি আপনাকে চিনে ফেলব? রুদ্র 2 ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে রয়েছে, অথচ তার নীরবতা আমার প্রাপ্য নয়। আমি চাই তার মুখ থেকে উত্তর শুনতে। বিচলিত হলেও তাকে বুঝতে দিলাম না। জিজ্ঞেস করলাম, আপনি আমায় ভালোবাসেন না? না। রুদ্র সোজা সাপটা উত্তর। না? তাহলে এত কেয়ার, সময় দেওয়া, পাগলামি করা এসব কি ছিল? দেখো, প্রথমত তোমার যেন কোনো ক্ষতি না হয় এজন্যই ছায়ার মতো তোমার সাথে ছিলাম। তোমায় স্বাভাবিক করতে অতিরিক্ত সময় দিতাম। তুমি যাতে হ্যাপি থাকো এজন্য পাগলামি করতাম। কিন্তু এগুলো ভালোবাসা নয়। তুমি আমায় ফ্রেন্ড বানিয়েছ। বন্ধুত্বের জন্য এতটুকু করেছি বলতে পারো। শুধুই বন্ধুত্ব? এগুলাই রিজন? হ্যাঁ। অন্য কাউকে ভালোবাসেন আপনি? না। তবে সমস্যা কি? সমস্যা আছে নবনী, অনেক সমস্যা রয়েছে। আমার সম্পূর্ণ ফোকাস এখন শুধু ক্যারিয়ারের দিকে। অন্য আর কোনো কিছুতে আমি ফোকাস করতে পারবো না। এখন যদি আমি কোনো সম্পর্কে জড়িয়ে পড়ি তাহলে একটু হলেও আমার ফোকাস থেকে আমি সরে আসব। তাই রিলেশনে যাওয়া সম্ভব নয়। বাকি রইল বিয়ের কথা, সে তো আরও পরের কথা। রুদ্রর প্রত্যেকটা কথাই শুনলাম, মনোযোগ সহকারে শুনলাম। হয়তো রুদ্র তার জায়গায় সঠিক, আমি অপাত্রে ভালোবাসা প্রদান করেছে। রুদ্র আবার বলল, আমি নিজে টাকা ইনকাম করব, নিজের বাড়ি হবে, গাড়ি হবে, আমি একটা লাক্সারি লাইফ লিড করতে চাই। আচ্ছা, ব্যাস এটুকু বলেই আমি বাড়ির দিকে হাঁটা ধরি। এর বেশি কিছু আমার পক্ষে বলা সম্ভব নয়। বলারও তো নেই। কী বা বলা যায় বলুন তো? এরপর থেকেই আমার মাঝে নীরবতা ভর করে। না আমি কখনো রুদ্রের সাথে কথা বলার চেষ্টা করেছি, না রুদ্র কখনো চেষ্টা করেছে। আমি নিজের মধ্যে গুমড়ে মরলেও রুদ্রর আগের মতোই ছিল। নিয়ম করে তার আইডিতে ঘোরা বন্ধ করতাম, তার আইডি দেখতাম, পোস্ট করতাম, বন্ধু কাজিনদের সাথে ঘুরতে গিয়ে আপলোড করা ছবি দেখতাম, আর সবশেষে নীরবে দীর্ঘশ্বাস ছাড়তাম। পড়ার মাঝে ডুবে থাকার চেষ্টা করেও পারতাম না। 1 লাইন পড়তে গেলেও বারবার রুদ্রের কথা মনে পড়ত। মনের মতো বেহায় বোধ হয় আর কিছুই নেই। নিজের সাথে যুদ্ধ করেও বারবার আমি পরাজিত হচ্ছিলাম। কেঁদে কেটে সময় কাটছিল আমার। মনের বিরুদ্ধে গিয়ে বই নিয়ে বসে থাকতাম। টেস্ট পরীক্ষার রেজাল্টের পর এখন শুধু কোচিং হয় আর প্রাইভেট পড়ি। এই দুটো নিয়ে পুরো দস্তার ব্যস্ত থাকার চেষ্টা করি। কিন্তু যখনই রুদ্রের আইডি চেক করি কষ্ট লাগে, খুব হতাশ হয়ে পড়ি। আমি ধুকে ধুকে কষ্ট পেলেও ওই মানুষ ভীষণ ভালো আছে। মাঝে মাঝে মনে হতো মেসেজ দেই, আবার ভাবতাম থাক, দেব না। সে যদি আমার সাথে কথা না বলে থাকতে পারে তবে আমি কেন পারবো না? আমাকেও পারতে হবে। এদিকে স্কুল লাইফটাও একদম শেষের দিকে। আজকে বিদায় অনুষ্ঠান। কি যেন হারিয়ে ফেলার কষ্ট অনুভব করছি। হয়তো স্কুল জীবনটাকে, স্কুলে গিয়ে সারাটা দিন ফ্রেন্ডদের সঙ্গে ছিলাম। চোখের পানি বাঁধ মানেনি আজকারই। বিকেলের দিকে অনুষ্ঠান শেষ হয়। সবার সঙ্গে স্কুল থেকে বের হওয়ার পর রুদ্রকে দেখতে পাই। প্রথমে ভেবেছি হয়তো কোনো কাজে এসেছে, কিন্তু যখন সে আমার দিকে এগিয়ে এলো তখন বুঝলাম আমার জন্য এসেছে। তবুও শিওর করে বলা যায় না। এখনও পর্যন্ত আমি তো তাকে চিনতেই পারলাম না। সে আমার বাকি বান্ধবীদের সঙ্গেই আগে কথা বলল। ওরা বিদায় নিয়ে চলে যাওয়ার পর রুদ্র বলল, চলো সামনে আগাই। আমি কিছু না বলেই হাঁটা শুরু করি। রুদ্র একটা রিক্সা ডাকে। রিক্সায় ওঠার পর রুদ্রই কথা বলা শুরু করে। জিজ্ঞেস করে, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনি? বললাম আমি, আলহামদুলিল্লাহ ভালো। মুখ এমন শুকিয়ে গেছে কেন? কান্না করেছ? তার এই প্রশ্নে আমি নিরুত্তর রইলাম। সে নিজেই বলল, এতগুলো দিন কথা না বলে থাকতে পারলে? আপনিও তো বলেননি। মিস করেছি অনেক। কখনো একটা মেসেজও তো দেননি। মিস করেছি এটা ঢাকঢোল পিটিয়ে আমি বলতে পারি না, অথচ আপনি আমায়ও বলেননি। রিলেশনশিপ না হলে কি বন্ধুত্ব রাখা যায় না? যেখানে অবহেলা থাকে সেখানে আমি থাকতে পারি না। আমি অবহেলা করিনি নবনী, শুধু সত্যটা তোমায় জানিয়েছি। রিক্সা বাড়ির সামনে চলে আসায় আর কিছুই বলিনি তাকে। তবে এরপর থেকে আবারও তার সাথে আমার যোগাযোগ শুরু হয়।
কথা হয়, তবে আগের তুলনায় তেমন না। সে নিজে থেকে কিছু না বললে আমিও যেচে কিছু বলি না। এটাকে কেউ ইগো ভাববেন না, শুধুমাত্র রুদ্র যেন বিরক্ত না হয় এজন্য নিজেকে গুটিয়ে নিয়েছি। ফাইনাল পরীক্ষা হলেও এবার মা ফোন নেয়নি, কারণ বিভিন্ন সাজেশন প্লাস ফ্রেন্ডদের হেল্প ফোনের মাধ্যমে নিতে হচ্ছে। আমি নিজেও এখন পড়া নিয়ে প্রচুর সিরিয়াস, প্রয়োজন ছাড়া ফোন হাতে নিই না। রাতে মার সঙ্গে ঘুমাই বলে বেশিক্ষণ ফোন চালানোর সুযোগ নেই। রুদ্র থেকে দূরে থাকার জন্য এটা আমার কাছে প্লাস পয়েন্ট। যদিও মন মানতে চাইতো না, তবে মানিয়ে নিচ্ছি। এখন অবধি তো কম কিছুর সাথে নিজেকে মানিয়ে নিইনি। আমার নীরবতা রুদ্রের ওপর উল্টো প্রভাব ফেলল। সে আমার নীরবতা দেখেছে, কিন্তু নীরব হয়ে যাওয়ার কারণ খোঁজেনি। এবার সে আমার সাথে কথা বলা বন্ধ করে দিল বলতে সেও মেসেজ করে না, আমিও করি না। প্রথম পরীক্ষা দিয়ে আসার পর মেসেজ করে জিজ্ঞেস করেছিল পরীক্ষা কেমন হলো। আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ভালো মতো পড়ো আর পরীক্ষা দাও। এরপর নর্মাল কথাবার্তা হলো। আমি তার হাবভাব কিছুই বুঝি না। সে বলে আমায় ভালোবাসে না, আবার সে আমায় ছাড়তেও চায় না। আপনাদের একটা কথা শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন আমার এমন কনফিউজড হওয়ার কারণ কি। 5 নম্বর পরীক্ষার পর 3 দিন গ্যাপ ছিল, ভালোই লম্বা একটা সময় হাতে, তাই পড়ার পাশাপাশি ফোনটাও অপ্রয়োজনে হাতে নেওয়া হতো। একদিন নিউজ ফিড ঘাঁটতে ঘাঁটতে রুদ্র রিসেন্ট একটা পোস্ট চোখের সামনে আসে। পোস্ট অনেকটা এমন ছিল, ভালোবাসার এক রাজ্যে যেতে চাই তোমায় নিয়ে, তুমি কি যাবে? কবিতার মতো করেছিল। সবসময়ের মতো এবারও আমি তার এই পোস্টের সবগুলো কমেন্ট দেখছিলাম। সেখানে একটা মেয়ের কমেন্ট ছিল, তুমি যাবে কি? রুদ্র কমেন্টে লাভ রিয়েক্ট দিয়ে রিপ্লাই করেছিল অবশ্যই, সঙ্গে লাভ ইমোজিও দিয়েছিল। খটকা লাগার পাশাপাশি আমার ভীষণ খারাপ লাগছিল, হিংসাও বলা যায়। আমি দুজনের কমেন্টে লাভ রিয়েক্ট দিয়েছিলাম। সঙ্গে সঙ্গে রুদ্র আমায় মেসেজ দিয়ে বলে আরিয়া কিন্তু আমার ছোট বোন হয়, উল্টাপাল্টা কিছু ভেবো না। ওহো, ওই মেয়েটির নামই তো আপনাদের বলিনি। হ্যাঁ, ওই মেয়েটির নামই আরিয়া। রুদ্রর মেসেজ সিন করে আমি রেখে দিলাম। এবার সে আবার মেসেজ দিল, তার বয়ফ্রেন্ডও আছে। ওই দিন তার বয়ফ্রেন্ডকে নিয়ে কথা হয়েছে, দেখো। এটা বলে ওদের কথা বলার একটা স্ক্রিনশট পাঠায় আমায়। এবার আমি রিপ্লাই দিলাম, এত কৈফিয়ত চেয়েছি আমি নাকি প্রমাণ চেয়েছি? রিল্যাক্স থাকেন, আমায় বিশ্বাস করো, আমি সত্যি বলছি। এই মেসেজটা আমি সিন করে রেখে দিয়েছি। সে লিখেছে, মেসেজ সিন করো না, কথা বলো নবনী। এই মেসেজও আমি সিন করে রেখে দিয়েছিলাম। এখন আপনারাই বলুন, আপনাদের আসলে কি মনে হয় সে কেন এমন করে? এত করে বলার পরও কিন্তু আমার খুশি হওয়ার কথা। সে আমায় প্রমাণ দিচ্ছে, না চাইতেও কৈফিয়ত দিচ্ছে, কিন্তু আমি পারিনি খুশি হতে। উল্টো আমার মনের ভেতর আরও অনেক বেশি সন্দেহ দানা বেঁধেছিল। কেন জানেন? কারণটা ছিল রুদ্রর পাঠানো ওই স্ক্রিনশট। সেখানে আরিয়া এবং রুদ্র দুজনেই দুজনকে আপনি করে বলছিল। এর মানে দাঁড়ায় রুদ্র যে স্ক্রিনশট আমায় পাঠায় সেটা ছিল ওদের প্রথম দিককার কথা। কমেন্টের কথাটা কি আপনারা খেয়াল করেছেন? সেখানে কিন্তু আরিয়া তুমি করে বলেছিল, তার মানে ওদের দুজনের কথোপকথনই এখন তুমিতে এসেছে। সেখানে দুজনের মধ্যে কোনো সম্পর্ক হওয়াটাও অস্বাভাবিক নয়। আবার এমনও হতে পারে মেয়েটি রুদ্রকে পছন্দ করে। চাইলেই প্রশ্নগুলো রুদ্রকে করতে পারতাম, কিন্তু করিনি। তাকে প্রশ্নবিদ্ধ করে বিরক্ত করতে চাই না, তার যা ইচ্ছে সে করুক। সারাদিন আর কোনো কথা হয়নি আমাদের। রাতে আমি নিজেই মেসেজ দিয়ে জিজ্ঞেস করি, ডিনার? ওর রিপ্লাই ছিল আপনার? আমি অবাক হয়ে লিখলাম, আপনি? ওয়েল ফাইন, আপনি ঠিক আছে। তখন রুদ্র মুখ ভেঙচির একটা ইমোজি দিল আর আমি লাইক দিলাম। ব্যাস, এটাই ছিল আমাদের শেষ কথা। এরপর আবারও কথা বন্ধ। আমিও আর তাকে ঘাটাইনি, পুরো মনোযোগ ঠেলে দিয়েছি শুধু পড়ার দিকে। কিন্তু ওই যে বেহায়া মন, যতবার করে ভুলে থাকার চেষ্টা করেছি তত বেশি মনে পড়েছে। এদিকে পরীক্ষাও প্রায় শেষের দিকে। ওর সাথে কথা বলার ইচ্ছেও প্রবল হচ্ছিল। নিয়ম করে ওর আইডি ঘেটে মেসেজ দিতে গিয়েও ফিরে আসতাম। অন্যদিন পরীক্ষা শেষ করে ওর আইডি চেক করতে গিয়ে দেখি ডে দিয়েছে। বলে রাখি, মাঝখানে আমাদের 1 সপ্তাহের মতো কথা হয়নি। এর মাঝে একদিন ওর ডে দেখিনি। ডে চেক করে দেখি 13 ঘন্টা আগে ডে দিয়েছিল। এরপর 6 ঘন্টা আগে একটা ডে, ওইটা ছিল কাজিনদের সাথে। অথচ 20 মিনিট আগে ওর আইডি আমি চেক করেছিলাম, কিন্তু তখন কোনো ডে দেখিনি। তার মানে রুদ্র আমার থেকে ডে হাইড করে রেখেছিল। রাগের পাশাপাশি কষ্টটাই আমার বেশি হচ্ছিল। এমন ইগনোর করার মানে কি? সিদ্ধান্ত নিলাম আজই এর একটা বিহিত করব। আর কত সহ্য করব? ডেতে রিপ্লাই করলাম, আমার থেকে ডে হাইড করে রেখেছিলেন? রুদ্র অ্যাক্টিভই ছিল। রিপ্লাই দিল 2 মিনিট পরে, না। মিথ্যা কাকে বলেন আপনি? তোমাকে। আমি সেন্টি ইমোজি দিলাম। সে লিখলো, কেমন আছো? সে বিষয়টা এড়িয়ে যেতে চাইলেও আমি দিলাম না। ফের বললাম, আমায় বিরক্ত লাগলে সেটা সরাসরি বলতে পারেন না? এভাবে ইগনোর করার মানে কি? আমি কি একবারও বলেছি যে তোমাকে আমার বিরক্ত লাগে? সবসময় 2 লাইন বেশি বোঝো। আর এত কিসের রাগ? রাগজেদ কমে না তোমার? আমি মোটেও রাগজেদ দেখাইনি। আমি শুধু জানতে চেয়েছি আমার থেকে ডে হাইড করার রিজন কি।
রুদ্র এবার আর মেসেজ সিন করল না। আমি একটু পরপর গিয়ে দেখি সিন করেছে কিনা, কিন্তু না, সিনই করেনি। আমি আবার মেসেজ দিলাম, মেসেজ সিন করারও সময় নেই এখন। রুদ্র উত্তর দিল, কাজে আছি, পরে কথা বলি। মেসেজ সিন করে কিছুক্ষণ নিরুত্তর হয়ে বসে রইলাম আমি। ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে আমার। এমন সূক্ষ্মভাবে একটা মানুষ কী করে ইগনোর করতে পারে? আমি এখনও তাকে ঠিক বুঝে উঠতে পারছি না। সে কেন এমন করে, কি চায়, কোনো কিছু আমার বোধগম্য নয়। কিন্তু তার এই অবহেলাও আমি নিতে পারছিলাম না আর। সিদ্ধান্ত নিলাম, এভাবে তিলে তিলে কষ্ট পাওয়ার চেয়ে একেবারেই কষ্টকে গ্রহণ করে নেব। মেসেজ লিখলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ রুদ্র। আপনি আমার জীবনে না আসলে আরও অনেক কিছুই অজানা থাকতো। একটা ধাক্কা আমার খাওয়ার প্রয়োজন ছিল, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। থ্যাঙ্কস টু ইউ। আমার এই মেসেজের রিপ্লাইও আসলো সেন্টি ইমোজি। আমি লিখলাম, আহা সেন্টি কেন, আজ কিছু শেষ কথা বলবো, শুনুন। শেষ কেন? রুদ্রর প্রশ্ন। আমার ছোট্ট জীবনে মিথ্যাবাদীর কোনো জায়গা নেই। অন্যভাবে বলা যায়, আমার জীবনে আপনি বেমানান। এবার সে নিরুত্তর। নিজেই লিখে যাচ্ছিলাম। মনে পড়ে সেই বিকেলের নৌকার কথা, আমায় বলা কথাগুলো। মনে থাকারও কথা না অবশ্য। সত্যি বলি, আসলেই চাইলে হাজারটা মানুষের সাথে কথা বলা যায়, কিন্তু ওই যে মন বলে একটা শব্দ আছে, সে সবার কথায় সায় দেয় না। কিন্তু কেন জানি আপনার কথায় সায় দিয়েছিল। সেদিন আপনাকে পেয়ে আমার মনে হয়েছিল, না, এই মানুষটাকে বিশ্বাস করা যায়, এই মানুষটাকে ভরসা করা যায়, এই মানুষটাকে মন খুলে সব কথা শেয়ার করা যায়। কিন্তু আমি ভুল ছিলাম। এই মানুষটা আমার না, আমার না, আমার না। জি, আমার বিশাল মেসেজের উত্তর এসেছে তার ওই আমি অবশ্য অবাক হইনি। আমি তো জানি সে কেমন। আমি লিখলাম, আপনি বলেছিলেন সবাই আপনাকে অপশনাল হিসেবে ব্যবহার করে। সেদিন আমিও এটাই বিশ্বাস করেছিলাম, বাট এখন আমি এটা রিয়েলাইজ করতে পারছি আসলে অপশনাল আপনি নন, বরং আপনার জীবনে অনেকগুলো অপশনের মধ্যে আমিও একটা অপশন ছিলাম। এটা সম্পূর্ণ ভুল ধারণা। প্লিজ শেষবারের মতো আমায় অন্তত বোকা বানিয়েন না। প্রত্যেকটা পদে পদে আপনি আমায় মিথ্যা সাজিয়ে বলেছেন, আপনাকে বিশ্বাস করতে শিখিয়েছেন। আমিও বুঝে চুপ থাকতাম, আপনার ব্যস্ততা অবহেলা সব মেনে নিতাম। কিন্তু ওই যে মানুষের একটা দোষ আছে, এরা চাওয়ার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে সস্তা মনে করে। আপনার ক্ষেত্রেও সেম কাজটাই হয়েছে। দারুণ। তবে আপনি অনেক ভালো একটা মানুষ, মন ভালো করার মতো মানুষ, কিন্তু কারো সারা জীবনের সঙ্গী হওয়ার মতো অন্তত নন। সময়ের সাথে সাথে অবশ্য ঠিক হয়ে যাবে। আমার মতো, আমার চেয়েও বেটার আরও অনেকেই আসবে যাবে আপনার জীবনে। এসব কোনো ফ্যাক্ট না। ভেবে রেখেছিলাম একদিন এসব শুনতে হবে। ভালোই বললে, আজ থেকে আমায় হাইড করে ডে দিতে হবে না। আজ থেকে আপনাকে কেউ বিরক্ত করবে না। এটা করবেন না, ওইটা করবেন না, এটা করেন কেন, এসব আর কেউ বলবে না। কাউকে কৈফিয়ত দিতে হবে না, কারো পাগলামি সহ্য করতে হবে না। ব্যাস এতটুকু বলে আমি রুদ্রকে ব্লক করে দিই। কষ্টের সমাপ্তি ঘটাই এখানেই। শীতের প্রায় শেষ সময়। গাছের পাতার মতো আমার মনে থাকা সকল সুখগুলো ঝরে পড়েছে। সোনালি রোদের পিচঢালা পথ চিকচিক করছে। পরীক্ষা শেষ হয়েছে আজ 2 দিন হবে। রুদ্রকে ব্লক করার পর আর কথা হয়নি। এমন না যে আমি কথা বলার অপশন রাখিনি, রেখেছি। হোয়াটসঅ্যাপে ব্লক করিনি, নাম্বারও ব্লক করিনি। সে চাইলেই পারত যোগাযোগ করতে, কিন্তু না, সে করিনি আমি নিজেও। মন অনেকবার বলেছিল একটা ফোন কিংবা মেসেজ করার জন্য। আমার মতে পৃথিবীর সবচেয়ে বেহায়া জিনিসটি হচ্ছে মন। শুধু মন নয়, মেয়ে মানুষের মন। এদিক থেকে ছেলেদের তুলনায় মেয়েদের মনই সর্বাত্মক বেহায়া হয়। কেন বলছে এ কথা? বলছে তার কারণ আছে। আমি কিন্তু রুদ্রর সব খবরই রাখি। সে দিব্যি আছে, আগে যেমন ছিল তেমনই, কোনো চেঞ্জ নেই। আমি এভাবে চলে আসায় তার জীবনে বিন্দুমাত্র কোনো রকম প্রভাব ফেলেনি। এর মানে কি দাঁড়ায়? তার জীবনে আমি আদৌ কিছুই ছিলাম না। যার জীবনে আমার কোনো প্রায়োরিটি নেই, তার জন্য উতলা হওয়ার মাধ্যমকে বেহায়া বলবো না? এদিকে ঢাকায় যাওয়ার কার্যক্রম সম্পন্ন করে ফেলেছে বাবা। যতই ঢাকায় যাওয়ার দিন ঘনিয়ে আসছে, ততই রুদ্রর সাথে কথা বলার জন্য মন ছটফট করছে। এত কিছুর পরও মনে হচ্ছে একটু কথা বলি। আমার মনের এই একটু চাওয়াকেও এখন আমি প্রাধান্য দিচ্ছি না। আসলে অপর মানুষটির অবহেলা সহ্য করতে করতে এমন একটা পর্যায়ে চলে এসেছি যে এখন ভালোবাসার আগে ইগো নামের একটা শব্দ ঢাল হয়ে দাঁড়িয়েছে। আমি চাইলেও পারছি না ইগোকে উপেক্ষা করে রুদ্রর কাছে যেতে। ইগোটাকে আসার প্রয়োজন ছিল না। এরপর রুদ্রর সাথে আমার দেখা হয় রোজের জন্মদিনে। আমি জানতাম না সেখানে রুদ্র উপস্থিত থাকবে, কারণ এতদিনে আপনারাও আমার সাথে এটা অ্যাটলিস্ট বুঝে গেছেন যে সে ঠিক কতটা ব্যস্ত মানুষ। তাই এমন ছোটোখাটো জন্মদিনের অনুষ্ঠানে সে আসবে, এটা আমার ভাবনার বাইরে ছিল। আবার এমনও হতে পারে আমি বাদে বাকি সবারই প্রায়োরিটি তার কাছে অল্প হলেও আছে, থাকতেই পারে, অস্বাভাবিক কিছু না। যতটা উৎফুল্লতা নিয়ে অনুষ্ঠানে জয়েন করেছিলাম, ততটাই মিয়ে গিয়েছিলাম রুদ্রকে দেখে।
রুদ্র সেই হাসি দেখে আমার ধারণা ছিল আমায় দেখার পর হয়তো সে মুখ ঘুরিয়ে নেবে, কিন্তু সে এমনটা করেনি। বরং আমায় দেখে হাসি হাসি মুখটা আরও হাস্যোজ্জ্বল হয়ে উঠল। অন্য কোনো সময় হলে আমি চলে আসতাম, কিন্তু আজ উপায় নেই। এর কারণ প্রধানত দুটো। এক, এটাই হয়তো রোজের জন্মদিনে আমার শেষ আশা, এবং দুই, রুদ্রকে দেখার লোভ। সে আমার দিকে এগিয়ে এসে প্রথম যে প্রশ্নটা করল, তুমি কি আমায় ফেসবুকে ব্লক করেছ? আমার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। এরকম নাটক কেউ করে? এতদিন হয়ে গেছে আর সে আজ আমায় জিজ্ঞেস করছে আমি ব্লক করেছি কিনা। রাগকে কোনো রকম কন্ট্রোল করে বললাম, দয়া করে এখানে আর কোনো নাটক করবেন না। আমি যা করি সবই নাটক হয়ে যায়। ব্লক কেন দিয়েছ? ফেসবুকে গিয়ে লাস্ট মেসেজগুলো পড়েন, তাহলেই বুঝবেন। তুমি মনে করাও আমি পারবো না। লিস্ট থেকে বের করার মতো তো কিছু হয়নি নবনী। আমি তার সাথে এখানে কোনো সিন ক্রিয়েট করতে চাচ্ছিলাম না বিধায় সেখান থেকে সরে যায়। রুদ্র কিছু বলল না, কিন্তু পুরো অনুষ্ঠানে সে আমার দিকে তাকিয়েই রইল, সঙ্গে মুচকি মুচকি হাসি তো আছে। এদিকে বারবার আমায় অস্বস্তিতে পড়তে হচ্ছে। এই মানুষটাকে আমি এখনও বুঝতে পারি না। এতটা রহস্য তার মাঝে। সে আসলে চায় কি? ছাড়তেও চায় না, আবার শক্ত করে ধরেও না। ঝুলিয়ে রাখার মন মানসিকতা কতটুকু যুক্তিসঙ্গত? অনেকটা সময় তাকে চোখের সামনে দেখে আমি নিজেও গলে যাচ্ছিলাম। নিজেকে নিজের মাঝে আটকে রাখা দায় হয়ে পড়েছিল আমার জন্য। অনুষ্ঠান শেষের দিকে নিজের ফ্ল্যাটে আসার সময় রুদ্র পিছু ডাকে, জিজ্ঞেস করে, একটু কথা বলা যাবে? আমি না করতে পারিনি। গাম্ভীর্য বজায় রেখে বললাম, বলেন। এখানে না, নিচে। আচ্ছা। নিচে গিয়ে হাঁটতে হাঁটতে রুদ্র বলল, নবনী, তুমি রাগ আর জেদ একটু কমাও, বুঝেছ? বয়সের তুলনায় তোমার রাগ কিন্তু অনেক বেশি। তাই? আপনি শুধু রাগটাই দেখলেন, রাগের পেছনে কারণগুলো দেখলেন না? কি কারণ? ওহ, আপনি জানেনই না? না, জানাও। প্রয়োজনই মনে করছি না। আমি আসলে আপনাকে সহ্য করতে পারছি না। এত নাটক আপনি কিভাবে করেন? সবসময় শুধু ভুল বুঝো। আমি কি করেছি বলো? কিছু করেননি। যা করার আমি করেছি। ভুল করেছি। আচ্ছা, বাদ দাও এসব। আমরা ভালো করে কথা বলি। আপনার কি বলার আছে আপনি বলেন। তোমার কিছু বলার নেই? কি বলার থাকবে? এই পিচ্ছি, এত রাগ করো কেন সবসময়? একটু হেসে কথা বলতে পারো না? হেসে কথা বলবা? হাসলে তো তোমায় অনেক সুন্দর লাগে। এত কিছুর পরও সে এত স্বাভাবিকভাবে কথা বলে যে আমি কনফিউশনে পড়ে যাই। তাকে কি বলা যায়? সে কি মনে মনে ভালোবাসে আমায়? কোনো কারণে বলতে চাচ্ছে না। চুপ করে আছো কেন? জিজ্ঞেস করল সে। তার প্রশ্নে সচকিত হয়ে তাকিয়ে বললাম, কিছু না। খুব তাড়াতাড়ি আমরা ঢাকায় চলে যাচ্ছি। যাওয়ার আগে একটা সত্যি কথা বলতে চাই। আপনি কি সত্যি আমায় ভালোবাসেন না? রুদ্র বেশ শান্ত স্বরে বলল, না নবনী, এর আগেও তো আমি তোমার সবটা বুঝিয়েছি। আপাতত আমি ক্যারিয়ার ছাড়া অন্য কোনো কিছু নিয়ে ভাবছি না। আপনি আমার থেকে অনেক কিছু লুকান, অপ্রয়োজনীয় মিথ্যা কথা বলেন। কেন করেন এমন? আবার ভুল বুঝছ। আপনি নিজেও খুব ভালো করে জানেন আমি কোনো মিথ্যা বা ভুল বলছি না। রুদ্র নিশ্চুপ। ওর নীরবতায় আমার কান্না এসে পড়েছে। কেন জানি হঠাৎ করে ভীষণ ইমোশনাল হয়ে পড়েছে আমি। কোনোভাবেই কান্না আটকে রাখতে পারছি না। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বললাম, কালই আমরা ঢাকায় চলে যাচ্ছি জানেন। রুদ্র ডান হাতের আঙুলি দ্বারা দুই ভ্রুর মাঝখানে চুলকে বলল, না, জানতাম না। তুমি তো বলনি। আচ্ছা, সাবধানে যেও, ভালো থেকো। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। কথা বলার ভাষাও লোভ পেয়েছে। কত সহজে কথাগুলো বলে ফেলল। তার মানে তো এটাই, সে সত্যি আমায় ভালোবাসে না। আমি বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলাম, এত সহজে কথাগুলো বলে দিলেন? একটা সহজ কথা সহজভাবে না বলে কি কঠিনভাবে বলা উচিত ছিল নবনী? আপনি কি আমায় সত্যি ভালোবাসেন না? না, সেটা তো আমি আগেই বলেছি, একদম শুরুর দিক থেকেই। কোনো রকম সম্পর্কে জড়ানো আমার পক্ষে সম্ভব নয়। অথচ আপনি আমার সাথে এমনভাবে মিশতেন যেন মনে হবে আপনি আমায় ভালোবাসেন। একটা মিথ্যে মন গড়া ধারণাকে মনে পুষে বড় করলে সেটা তোমার ব্যর্থতা, আমার তো নয়। পেছনের সব রাগ জেদ ভুলে গিয়ে আমি ওর হাত ধরে কেঁদে কেঁদে বললাম, দেখেন, আমি কিন্তু মজা করছি না। সত্যিকাল আমরা ঢাকায় চলে যাচ্ছি। কিন্তু আমি আপনাকে ছাড়া কিভাবে থাকবো? আমার সাথে দেখা করার আগে যেভাবে ছিলে সেভাবেই। দেখো নবনী, তুমি আমায় ভুল বুঝো না। তোমার বয়স কম, আবেগ বেশি, তাই এখন এসব ভেবে কান্নাকাটি করছো। আরও বড় হও, তখন এই আবেগটা আর থাকবে না। একটা সময়ে তোমার আজকের কথা মনে পড়লে হাসি পাবে। শেষ মুহূর্তে এসে তার এই কঠিন কঠিন কথাগুলোই আমায় বদলে দিতে যথেষ্ট ছিল। তার হাত ছেড়ে দিয়ে কিছুক্ষণ নীরব হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর মুখটা দেখছিলাম। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে বললাম, আজ বুঝতে পারছেন না, এখন বুঝবেন না। আজ থেকে কয়েক বছর পর যখন অন্য কারোর সাথে আমায় সুখে থাকতে দেখবেন, তখন বুঝবেন কষ্ট কাকে বলে। দুই হাতে চোখের পানি মুছে আমি বাড়ির ভেতর চলে আসি। এই যে আমি ফিরে যাচ্ছি, আর পিছু ফিরে তাকাবো না আমি, আর ফিরে আসবো না আমি, কখনো না।
কখনোই না। সকাল 10টা, বাড়ির নিচে দাঁড়িয়ে চুপচাপ চারিপাশ পর্যবেক্ষণ করছি। আর হয়তো কখনো এই জায়গায় আসা হবে না। আমার সবচেয়ে বেশি কষ্ট এখন অনুভূত হচ্ছে যে এই স্কুল লাইফ আর ফিরে পাবো না। তিথি, লিমাদের সাথে আর সামনাসামনি দেখা হবে না। এই কথাগুলো আগে তেমনভাবে বুঝতে না পারলেও এখন বুঝতে পারছি। বান্ধবীরা আমায় জড়িয়ে ধরে কাঁদছে। এই মুহূর্তে আমার একদমই ইচ্ছে করছে না সিলেট থেকে চলে যেতে। এখন আর কিছু করারও নেই। তিথি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলল, নবনী, তুই চলে যাস না প্লিজ, থেকে যা, আমাদের বাসায় থাকবি তুই। ওর আকুতিগুলো বাচ্চাদের মতো শোনালেও ভীষণ আবেগীয় ছিল। ওর অনুরোধ রাখার যে উপায় নেই আমার, সেটাও মুখ ফুটে বলতে পারছে না। শুধু ওদের জড়িয়ে ধরে চুপচাপ কেঁদেই চলেছে। রোজকেও দেখলাম বার কয়েক ওড়নায় চোখ মুছল। একসঙ্গে অনেকটা সময় থাকলে এমনিতে মায়া জন্মে যায়, যেমনটা ওদের প্রতি আমার মায়া জন্মেছে আর আমার প্রতি ওদের। শুধু একটা মানুষের মনেই আমি জায়গা করে নিতে পারিনি। বুকের ভেতর থেকে তীব্র দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। বাবা মা গিয়ে রুদ্রদের সঙ্গে দেখা করে এসেছে, আমি যাইনি। যদিও রুদ্রর এখন বাসায় থাকার কথা নয়। বাবা এসে তাড়া দিয়ে বললেন, চলো চলো, অনেক দেরি হয়ে গেছে। অনিচ্ছা সত্ত্বেও সকলের সঙ্গে মায়ার বাঁধন ছিন্ন করে পাড়ি জমাতে হবে ঢাকার উদ্দেশ্যে। যে গাড়িতে আমাদের আসবাবপত্র যাচ্ছে, বাবার ড্রাইভারের সঙ্গে সে গাড়িতে যাবে। আমরা যাব ট্রেনে। আদিব বেশ কয়েকবার বাবার সাথে যাওয়ার জন্য বায়না করেছিল, কিন্তু কষ্ট হবে বিধায় বাবা আমাদের সাথে পাঠিয়ে দিয়েছে। সকলের থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলাম। এখান থেকে মা, আমি আর আদিব যাব স্টেশনে। বাড়ির মেন গেটের কাছে এসে আরও একবার পিছু ফিরে তাকালাম। উদ্দেশ্য কাঙ্ক্ষিত মানুষের মুখটি শেষবারের মতো দেখে যাওয়া। কিন্তু এবারও আমায় হতাশ হতে হলো। এক বুক আক্ষেপ নিয়ে আমি গাড়ির সিটের সাথে মাথা এলিয়ে দিলাম। দুই চোখের কোণা বেয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা অশ্রুবিন্দু। স্টেশনে গিয়ে টিকিট মিলিয়ে আমরা আমাদের সিটে বসে পড়ি। কিছুক্ষণ পর আদিব মাকে বলল ওয়াশরুমে যাবে। ট্রেন ততক্ষণে ছেড়ে দিয়েছে। মা ওকে নিয়ে ওয়াশরুমে যাওয়ার পর কানে হেডফোন গুঁজে চোখ বন্ধ করে চুপচাপ বসে রইলাম। অস্থিরতা, কষ্ট, অস্বস্তি সব একসাথে এসে হানা দিচ্ছে। যে দহন নীরবে শুয়ে যাওয়া ছাড়া আর কিচ্ছুটি করার নেই আমার। চোখ বন্ধ করা মাত্রই একটা ভারী পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো, ম্যাম, এটা আমার সিট। আমি চোখ মেলে একবার তাকালাম মাত্র ছেলেটির দিকে। সৌজন্যমূলক হেসে বললাম, দুঃখিত, সিট ফাঁকা ছিল, তাই জানালার কাছে বসে পড়েছিলাম। ইটস ওকে, আপনার যদি খুব দরকার হয় তাহলে জানলার পাশে বসতে পারেন। আপনার অসুবিধা হবে না? খুব একটা অসুবিধা হবে না, মানিয়ে নিতে পারবো। আপনি বসুন। ধন্যবাদ। শুকনো একটা ধন্যবাদ দিয়ে আমি জানলা দিয়ে বাইরে তাকাই। ছেলেটি আমার পাশে বসলো। কয়েকবার ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলাম রুদ্র কোনো মেসেজ বা কল দিয়েছে কিনা। না, দেয়নি। ফেসবুকে লগ ইন করে আমার মেইন অ্যাকাউন্ট ডিলিট করে দিলাম আমি। যেসব ফেক অ্যাকাউন্ট থেকে রুদ্রর আইডি চেক করতাম, ওগুলোতে রুদ্রকে ব্লক করে আইডিগুলো ডিঅ্যাক্টিভেট করে রাখলাম। সর্বশেষ যেটা করলাম তা হলো সিম খুলে 2 টুকরো করে ট্রেনের জানলা দিয়ে বাইরে ফেলে দিলাম। মনে হচ্ছিল একটু একটু হালকা হতে পারছিলাম আমি। কোন মুভিতে যেন একটা ডায়লগ শুনেছিলাম, যখন মায়া বাড়িয়ে লাভ হয় না তখন মায়া কাটানো শিখতে হয়। ফেসবুকে এই পোস্টটি বেশ ভাইরাল। কথার সত্যতা এবং মর্মার্থ অনেক বেশি। সত্যি তো, মায়া বাড়িয়ে যদি লাভই না হয় তাহলে মায়া কাটাতে তো হবেই। আর যতদিন আমি পিছু টানে পড়ে থাকবো ততদিন মায়া কাটানো আমার পক্ষে সম্ভব নয়। হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে গ্যালারিতে ঢুকলাম। রুদ্র ছবি রাখার জন্য আলাদা একটা ফোল্ডার বানিয়েছিলাম। ওকে দেখে বুকের ভেতরটা কেমন যেন হু হু করে ওঠে। কান্নাগুলো কেমন দলা পাকিয়ে আসছে। আশপাশে তাকিয়ে চোখের পানি আটকানোর বৃথা চেষ্টা করছি আমি। ঝাপসা চোখে দেখলাম পাশের ছেলেটি অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমার এহেন কর্মকাণ্ডেই বোধহয় তাকে আমায় নিয়ে ভাবাচ্ছে। ভাবুক, আমার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। পিছুটান থেকে বের হতে হবে আমার। ঝাপসা দৃষ্টিতে আমি পুরো ফোল্ডার ডিলিট করে দিলাম। রুদ্র যতগুলো গাওয়া গান আমার ফোনে ছিল সেগুলো ডিলিট করে দিয়েছি। হাত কেঁপেছে, কষ্ট হয়েছে, তবুও আমায় পারতে হয়েছে। যার জীবনে আমার কোনো অস্তিত্ব নেই তাকে কেন শুধু শুধু জীবনে আটকে রাখবো? সব কিছু থেকে সে মুক্তি পাক সারা জীবনের জন্য। ফোন ব্যাগে রেখে চুপ করে বসে রইলাম আমি। ছেলেটি এখনও আমার দিকে তাকিয়ে রয়েছে। ভাবসাব দেখে মনে হচ্ছে কিছু বলতে চায়। মা এসে পড়ায় সে চুপসে যায়। তোর চোখ মুখ এমন ফুলে গেছে কেন? জিজ্ঞেস করলো মা। মায়ের প্রশ্নে এবার আমার শব্দ করে কান্না পাচ্ছে। ঠোঁট কামড়ে ধরে কোনো রকম ভাবে বললাম, কই, আমি ঠিক আছি। মিথ্যা বলবি না, কান্নাও করছিস কেন? তিথিদের জন্য খারাপ লাগছে? আমি কিছু বললাম না, শুধু উপর নিচ মাথা ঝাঁকালাম। মা এগিয়ে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিল। চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, মন খারাপ করিস না মা, ওদের সাথে যোগাযোগ তো থাকবে। ওরা ঢাকায় আসবে বেড়াতে। কখনো সম্ভব হলে আমরাও সিলেট ঘুরতে আসবো।
আমি আর কখনো সিলেটে আসবো না মা। মা এবার আমার পাশে বসে থাকা ছেলেটির দিকে তাকিয়ে আমার দিকে তাকালো, মৃদু হেসে বলল, আচ্ছা আসতে হবে না, এবার কান্না থামা। সবাই কি বলবে বোকা মেয়ে? সবার কথায় আমার কি আসা যায়? আদিব তখন কথার মাঝে ফোড়ন কেটে বলল, আপারে কাঁদলে অনেক সুন্দর দেখা যায়, সিনেমার নায়িকাদের মতো লাগে। মা ওকে ধমক দিতে গিয়ে হেসে ফেলে হাসলো পাশে বসে থাকা ছেলেটিও। শুধু হাসি পেল না আমার, আদিবের সঙ্গে তার বেশ ভাবও জমে গেছে ইতিমধ্যে। ওদের আলাপ শুনে জানতে পারলাম ছেলেটির নাম শুভ্র। যাক তার কথা, আমার সবকিছু কেমন যেন বিরক্ত লাগছিল। আমি কোনো মতেই রুদ্রকে পুরোপুরি ভুলে থাকতে পারছি না। এটা আসলে সম্ভব নয়। একদিনে কি আর একটা মানুষকে পুরোপুরি ভুলে যাওয়া যায়? তবুও একদিনে কিছু সময়ের ব্যবধানেই যা করেছি সেটাই তো অনেকের পক্ষে দুঃসাধ্য প্রায়। ব্যাগ থেকে খাতা আর কলম বের করে মনের মধ্যে জমিয়ে রাখা কথাগুলো লিখতে শুরু করলাম। আমি তোমায় এক আকাশ ভালোবাসা উপহার দিতে চেয়েছিলাম, কিন্তু দিন শেষে তুমি খুঁজে বেরিয়েছ এক সমুদ্র ভালোবাসা। আচ্ছা এটা তো বলো, সমুদ্র কি আকাশের চেয়েও বিশাল? নয়তো তবে তুমি কেন আমার ভালোবাসা দেখলে না? আমি তোমায় মুঠো ভর্তি শান্তি দিতে চেয়েছিলাম, কিন্তু দিন শেষে তুমি খেটে চলেছ তোমার ক্যারিয়ার গঠনের পেছনে। একটাবারও তুমি ফিরে তাকাওনি মুঠ করে রাখা আমার ওই হাতের দিকে। তুমি বুঝতেও পারলে না দূর দূরান্তের সুখ করিয়ে আনতে গিয়ে চোখের সামনে থাকা প্রকৃত মানুষটিকেই তুমি ধীরে ধীরে হারিয়ে ফেলেছ। আমায় ভালোবেসে নাম দিয়েছ মায়াবতী, অথচ আমার মায়ায় তুমি আটকাতে পারোনি। তবে কেন আমার এই নামকরণ বলতে পারো? বাকিদের মতো আমি চাইনি তোমায় অপশনাল হিসেবে নিজের জীবনে রাখতে। আমি তোমায় ব্যবহার করতে চাইনি, একান্তই নিজের একটা মানুষ বানাতে চেয়েছিলাম। একদম পার্মানেন্টভাবে আমার করে চেয়েছিলাম। কিন্তু দিন শেষে তুমি তাদের কাছে ফিরে গিয়েছ যারা তোমায় অপশনাল হিসেবে চেয়েছে। দিন শেষে তুমি নও, আমি এক পরাজিত ব্যক্তি যে সত্যি ভালোবেসেও তোমায় বোঝাতে সক্ষম হয়নি। আমি পারিনি, তবে আমি চাই, খুব করে চাই, একদিন কোনোদিন দিন শেষে তোমার ঠোঁটে শান্তির হাসি ফুটে উঠুক। কি লিখলাম জানি না, শুধু জানি প্রতিটা লাইন রুদ্রকে উৎসর্গ করেছি। এটাও জানি এই লেখা কখনো রুদ্র অবধি পৌঁছাতে পারবে না। সে যদি হাতের কাছেও পায় তাও বলবে না, একটা বার পড়ে দেখি কি লেখা আছে। তার এত সময় বা কোথায়? কোনো একদিন সে বুঝবে, আমায় খুঁজবে, হারিয়ে খুঁজবে। সব কিছু পেয়ে যাওয়ার পর যেদিন সে বিরক্ত হয়ে যাবে সেদিনই সে হন্যে হয়ে আমায় খুঁজবে, খুব করে মনে করবে। হয়তো সেদিন সেও আমার মতো কাব্য রচনা করে লিখবে। একটা মেয়ে ছিল ভীষণ জেদি, দুই চোখ ভর্তি তার রাগ, কথায় কথায় ছিল অভিমান আর অভিযোগ। সে মেয়েটা আজ কোথায়? সেই অভিমানী মেয়েটা কি এখনও রাগ দেখায় অন্য কাউকে? চাপা দীর্ঘশ্বাস ছেড়ে কাগজটি দুই টুকরো করে ফেললাম। এরপর আরও অসংখ্য টুকরো বানিয়ে বাতাসের সাথে দূরে উড়িয়ে দিলাম, যাদের গন্তব্য আমার মতোই ছিন্ন ভিন্ন। লেখাগুলো অসাধারণ মনোমুগ্ধকর ছিল। পড়েই মনে হচ্ছিল হৃদয় সুগভীর থেকে কারো জন্য লেখা। ছেড়ে ফেললেন কেন? শুভ্র নামক ছেলেটি কথাগুলো আমার উদ্দেশ্যে বলল। তার মানে লেখাগুলো উনি পড়েছে। আমি মেখে এসে বললাম, লেখাগুলো যে দেখবে না কখনো? কে দেখবে না? সে। মেঘলা আকাশের ঘন মেঘ কেটে গিয়ে ঝুমঝুমিয়ে বৃষ্টি নামছে এখনো। এদিকে কমলাপুর স্টেশনে আমরাও পৌঁছে গেছি। মা আর আদিব ঘুমাচ্ছে। মায়ের এই সময় ঘুম আসাটা স্বাভাবিক। রাত জেগে ঘরের সব জিনিসপত্র গুছিয়েছে। কাজে ব্যস্ত থাকার জন্য আমি নিজেও বাবা মায়ের অনিচ্ছায় রাত জেগে সাহায্য করেছি। সেই হিসেবে আমারও ঘুম আসার কথা, কিন্তু আমার ঘুম আসছে না। মনের মধ্যে পাহাড়সম কষ্ট চেপে রাখলে কারোরই দুই চোখের পাতা এক হওয়ার কথা নয়। মাঝে মাঝে একটা জিনিস ভেবে অবাক হই আমি। আপনারা বিষয়টা খেয়াল করেছেন কিনা জানি না, তবে খেয়াল হলে স্বল্প পরিমাণে আপনাদেরও অবাক হওয়ার কথা। একমাত্র সন্তান হওয়ায় হোক কিংবা তাদের সন্তান হওয়ায়, যেটাই হোক না কেন, আমি কিন্তু আমার বাবা মায়ের ভীষণ আদরের মেয়ে। প্রত্যেকটা সন্তানই বাবা মায়ের কাছে আদরের হয়, কিন্তু আমার মনে হয় তাদের কাছে আমার আদর এবং ভালোবাসার পরিমাণ অনেক অনেক বেশি। কোনো কিছুর কমতি তারা রাখেন না। সব কিছু পেয়েও আমি এমন একজনের পিছু ঘুরেছি যার মনে আমার জন্য ভালোবাসার ছিটেফোঁটাও নেই। অদ্ভুত। আদিব যেন কেমন ফুসফুস শব্দ করে ঘুমাচ্ছে, নাক ডাকছে না। শব্দটা কেমন যেন মুখ দিয়ে করছে বলে মনে হচ্ছে। এই ছেলেটা ভীষণ ঘুমকাতুরে। একটু সময় আর সুযোগ পেলেই হলো, দাঁড়িয়ে বসে শুয়ে যেভাবেই হোক ঘুমাবে। ওর বয়সে থাকতে আমিও এমন ঘুমকাতুরে ছিলাম। তখন আলাদা কোনো চিন্তাই আমার ছিল না। এখন যে চিন্তার জন্য আমার দিন রাতের ঘুম শান্তি সব উধাও হয়ে গেছে, সেটাও কোনো কাজের চিন্তা নয়। একদম ফাও একটা চিন্তা। সুখে থাকতে ভূতে যাদেরকে কিলায় তারাই ভালো সময় এই ফাও চিন্তাকে জোরপূর্বক টেনে নিয়ে আসে। এখন আপনারা হয়তো ভাবছেন, এই মেয়ে তো দেখি পোল্টিপাজ। কিছুক্ষণ আগেও রুদ্রের জন্য হাই হুতাশ করছিল, আর এখন কিনা বলছে ফাও চিন্তা। আপনাদের এরকমটা ভাবাও অস্বাভাবিক নয়। তবে এটা বলে রাখি, অবশ্যই আমি পোল্টিপাজ নই।
মনের সুখ শান্তির জন্য নিজেই নিজেকে বোঝাচ্ছিলাম এসব আসলে ফাও চিন্তা, এতে তো আর কারো কোনো ক্ষতি হচ্ছে না, তাই না? আরও একজনের কথা আপনাদের বলা হয়নি। আমি আসলে এই মহাশয়ের কথা স্কিপ করে যেতে চেয়েছিলাম, আবার ভাবলাম এতটা পথ সেও সাথে ছিল, তাই একেবারে তার কথা বেমালুম ভুলে যাওয়ার নাটক করা বৃথা। মা আর আদিব ঘুমালেও শুভ্র নামক ছেলেটিও আমার মতো ঘুমায়নি, আলগা বিরত করেনি, কিংবা আগ বাড়িয়ে খাজুরে আলাপও তিনি আমার সাথে করতে আসেননি। যতক্ষণ আদিব জেগেছিল ততক্ষণে ওর সাথেই গল্প করেছে, দুজনে ফোনে লুডো খেলেছে। আদিব ঘুমিয়ে যাওয়ার পর সে কানে হেডফোন গুঁজে বসে থেকেছে। তার এই ভদ্র গুণগুলোর জন্যই তার কথাও আপনাদের জানালাম। ট্রেন কমলাপুর পৌঁছে গেছে, মানুষজনও নামতে শুরু করেছে, শুধু আমি গালে হাত ঠেকিয়ে বসে রয়েছি। আপনারা তো জানেনই কাদা পানিতে আমার সূচিবায়ু রয়েছে। একবার রুদ্রর প্রসঙ্গে তুলেছিলাম কথাটা, বৃষ্টি থামবে তো দূরের কথা, এখনও কমেনি। মায়েরও ঘুম ভাঙেনি, ওদের ঘুম ভাঙাতে ইচ্ছেও করছে না। কি গালে হাত দিয়ে বসে আছেন যে, নামবেন না? আমার বাম দিকে শুভ্র নামক ছেলেটির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ি আমি। প্রশ্নটি উনিই করেছেন। চকিতে তখন মায়েরও ঘুম ভেঙে যায়, হন্তদন্ত হয়ে বলে, কোথায় 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 আছি আমরা, আসিনি এখনো? আমি মাকে শান্ত করব কি নিজেই হকচকে গিয়েছে। যদিও মায়ের এরকম স্বভাবে আমি অভ্যস্ত। দিনে ঘুমালে মা হুট করে জেগে বলবে, এখন কয়টা বাজে, আমি কোথায়, রাত হয়ে গেছে, আরও অনেক আবল তাবল তো বকেই। শুভ্র ছেলেটি মুচকে এসে মাকে শান্ত করে বলল, শান্ত হন আন্টি, আমরা মাত্রই পৌঁছেছি, সবাই নামুক, তারপর আস্তে ধীরে আমরাও নামব। মা যেন হাঁপ ছেড়ে বাঁচল ওনার কথায়, তবুও আমায় মৃদু ধমক দিয়ে বলল, তুই আমায় ডাকিসনি কেন? আমি একবার শুভ্র নামক ছেলেটির দিকে তাকিয়ে চুপ করে রইলাম। বারবার শুভ্র নামক ছেলেটি বলে ওনাকে সম্বোধন করছে বলে আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আসলে অচেনা একজন মানুষকে আপনাদের সামনেও নাম ধরে ডাকতে আমার আনইজি ফিল হচ্ছে। মা এবার তাড়া দিয়ে বলল, চল আস্তে ধীরে নামি, ওই ছেলে বোধহয় এসে দাঁড়িয়ে রয়েছে। কোন ছেলের কথা বলছো মা? জিজ্ঞেস করলাম আমি। তুই চিনবি না? আমিও চিনি না, কেয়ারটেকারের ছেলে, এতটুকুই জানি শুধু। কি যেন নাম বললো তোর বাবা? থাক, নাম মনে করতে হবে না, এখন চলো নামি। ছাতা এনেছিস? না, সকালে তো আকাশ একদম পরিষ্কার ছিল। আপনাদের সমস্যা না হলে আমার ছাতা নিতে পারেন। এই প্রস্তাবটিও শুভ্র নামক ওই ছেলেটি করল। মা একগাল হেসে তড়িঘড়ি করে বলল, না না বাবা, লাগবে না, তুমি বলেছ, আমরা এতেই খুশি। সমস্যা নেই আন্টি, নিন। আদিবের বৃষ্টিভীতি রয়েছে, বৃষ্টিতে ভিজলেই জ্বর আসবে, তাই অগত্যা মা রাজি হয়ে যায়। মা কিন্তু রাগী হলেও আমার সঙ্গে সঙ্গে আদিবকেও ভীষণ ভালোবাসে। ছাতাটি নিয়ে মা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, তুই আদিব ছাতা নিয়ে যা, আমি আসছি। আমি ছাতাটি ফিরিয়ে দিয়ে বললাম, তুমি আদিবকে নিয়ে যাও, তোমার তো নিজেরও বৃষ্টিভীতি রয়েছে, ঠান্ডা বাঁধিয়ে বসবে আবার, আমার কিছু হবে না। আমার জোরাজুরিতে মা আদিবকে নিয়ে আগে ট্রেন থেকে নামলো, তারপর নামলো শুভ্র নামের ছেলেটি। আমি নামার সময় উনি একটি অবাক করা কাণ্ড করে বসলেন। আমার মাথার ওপর ওনার দুই হাত রেখে বৃষ্টির পানি থেকে আমায় আড়াল করার চেষ্টা করলেন। আমার চোখে মুখে বিস্ময়। পেছন থেকে যাত্রীরা নামার জন্য তাড়া দিচ্ছে, তাদের কথা আমি শুনতে পাচ্ছি না। উনি আমায় তাড়া দেওয়ার পর হুঁশ ফিরল, বললেন, আরে আসুন, পেছনে যাত্রীরাও তো নামবে। ওনার দিকে তাকিয়ে ট্রেন থেকে নামলাম আমি। 2 পা আগানোর পর কেউ একজন ছাতা ধরল আমার মাথার ওপর। আমি এবং শুভ্র নামক ছেলেটি দুজনেই দাঁড়িয়ে পড়লাম। সেই মানুষটির দিকে তাকালামও দুজন। সামনের আগন্তুকটি একজন ছেলে, ঘন আঁখি পল্লব, তার গাম্ভীর্য বজায় রেখে আমার উদ্দেশ্যে বলল, আসুন। আমি কিছু বলতে যাব তার আগেই পেছন থেকে মা বলল, তাড়াতাড়ি আয় নবনী। এবার ছাতা ধরে রাখা ছেলেটি বলল, চলুন। আমি তখনও বোকার মতো ঠাঁই দাঁড়িয়ে রয়েছি। আমি আসলে বুঝতে পারছি না এটাই সে ছেলে নাকি যার কথা একটু আগে মা আমায় বলেছিল। মাকে দেখলাম একটা গাড়িতে গিয়ে বসতে। ছেলেটি শুভ্রর দিকে আরেকটি ছাতা এগিয়ে দিয়ে বলল, এই ছাতাটি সম্ভবত আপনার। শুভ্র নামক ছেলেটিও এতক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়েছিল। এবার বাড়িয়ে রাখা ছাতাটি হাতে নিয়ে এসে বলল, জি আমার। আমি আর চুপ থাকতে না পেরে জিজ্ঞেস করে ফেললাম, আপনাকে কি বাবা পাঠিয়েছে? জি, ছেলেটির উত্তর। ও। আমি এবার শুভ্র নামক ছেলেটির দিকে তাকিয়ে সৌজন্যমূলক হেসে বললাম, ধন্যবাদ আপনাকে। আপনাকেও স্বাগতম, তবে আমার ধারণা ছিল আপনি আমায় চিনবেন। সরি, আপনাকে কি চেনার কথা ছিল আমার? ছিল হয়তো। চিনেননি যখন তখন থাক, অন্য কোনো দিন দেখা হলে আমি না হয় বলে দেব। আমাকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে সে ছাতা ফুটিয়ে চলে যাচ্ছে। এদিকে গাড়ি থেকে ক্রমাগত মা তাড়া দিচ্ছে। আমি তখনও শুভ্র নামের ওই ছেলেটি যাওয়ার পথে তাকিয়ে রয়েছি। ওনাকে আমি কি করে চিনব? সারা পথ পাড়ি দেওয়ার পর তীরে এসে তরি ডোবার মতো ঘটনা ঘটে গেল। সামনের ছেলেটির দিকে তাকিয়ে আমি আরও অবাক হলাম। এই ছেলে কি বোকা নাকি কে জানে? ছাতা শুধু আমার মাথার উপর ধরে রেখেছে আর নিজে এতক্ষণ ধরে ভিজছে। আমি ছাতাটি তার দিকেও সামান্য এগিয়ে দিতে সে সরিয়ে দিয়ে বলল, আমি বৃষ্টিতে ভিজলে সমস্যা হবে না, আপনি আসুন প্লিজ। আমার মনে হচ্ছে আমি ঢাকা শহরে নয় বরং বোকার শহরে প্রবেশ করছি।
একজন বোকা বানিয়ে যাচ্ছে, আরেকজন বোকা হয়ে সংসেজে দাঁড়িয়ে রয়েছে। যার যা ইচ্ছে করুক। এক টেনশন নিয়ে সিলেট থেকে ঢাকায় আসতে হয়েছে, আরও বাড়তি টেনশন নিয়ে এবার বাংলাদেশ ছেড়ে বিদেশ যাওয়ার ইচ্ছে আমার নেই। ছেলেটি যখন ঠিক করেছে ভিজে যাবে, তাই ছাতাটি আমি হাতে নিলাম। গাড়িতে গিয়ে বসার পর শুরু হলো মায়ের বকুনি। এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি গল্প করছিলি? দেখতো ছেলেটার ভিজে কি অবস্থা হয়েছে। ওই ছেলেটির সামনে বসে ড্রাইভ করছে, আমি, মা আর আদিব বসেছি পেছনে। এই গাড়ি কার সেটাও আমার জানা নেই। সম্ভবত বাবার অফিস থেকে আমাদের ব্যবহার করতে দিয়েছে। আমি একবার ছেলেটির দিকে তাকিয়ে বললাম, ওনাকে তো কেউ ভিজতে বলেনি, ওনার শখ হয়েছে তাই বৃষ্টিতে ভিজেছে। এগুলো আবার কোন ধরনের কথা নবনী? ঢাকায় এসে আদব কায়দা সব ভুলে বসেছিস নাকি? জি না, আমি তাকে বলেছিলাম ছাতা শেয়ার করতে, উনি রাজি হননি। আমার সাথে ছাতা শেয়ার করলে কি ওনার জাত চলে যেত নাকি? জিজ্ঞেস করো তো। মা আমার দিকে চোখ গরম করে তাকিয়ে ওই ছেলেকে মিষ্টি সুরে বলল, তুমি ওর কথা কিছু মনে করো না। এতক্ষণ সে চুপ করেছিল, এবার মুখ খুলে বলল, না আন্টি, আমি কিছু মনে করিনি। আমি গাড়ির সিটের সাথে মাথা ঠেকিয়ে বসে রইলাম। ভাবতে অবাক লাগছে, রুদ্রকে ছেড়ে আমি কত দূর চলে এসেছি। তোমার নাম কি? ছেলেটিকে জিজ্ঞেস করলো মা। ছেলেটি গাড়ি ড্রাইভ করতে করতে বলল, ফায়াজ। মাশাআল্লাহ, কি করছো এখন? মানে পড়াশোনা করো নাকি চাকরি করো? অনার্স শেষ করেছি আন্টি, চাকরির জন্য ঘুরছি। এখনও হয়নি, তাই বেকারি বলা চলে। মাস্টার্স করছো না কেন? বসে যখন আছো মাস্টার্স করে ফেলো। কি হবে এত পড়ে? টাকা ছাড়া শুধু রেজাল্ট দিয়ে চাকরি হয় না আন্টি। মন্দ বলনি। বেশ আক্ষেপের স্বরেই কথাটি বলল মা। এরপর সবাই চুপ হয়ে গেছে। ভালো হয়েছে চুপ করেছে। খাজুর আলাপ শুনতে ভালো লাগছিল না। লং জার্নি করে মাথা ধরে গেছে আমার। অল্প সময়ের ব্যবধানেই আমরা একটা বাড়িতে পৌঁছালাম। বাড়ি নয়, এটা কোয়ার্টার। তবে জায়গাটা পার্কের মতো, একদম নিরিবিলি জায়গা। বৃষ্টি ততক্ষণে কিছুটা কমে এসেছে। আমরা পৌঁছানোর পর দুজন বয়োজ্যেষ্ঠ লোক এগিয়ে আসে। ফায়াজ নামের ছেলেটিকে বলেন, সাবধানে এনেছিস তো? কোনো সমস্যা হয়নি তো? সে ছোট করে উত্তর দিল, না সমস্যা হয়নি। হাবভাব দেখে মনে হচ্ছে ইনারা এই ছেলের বাবা মা। আমরা আমাদের ফ্ল্যাটে না উঠে পাশে থাকা হাফ বিল্ডিংটায় উঠলাম। এখানে ফায়াজরা থাকে। বারবার শুভ্র নামক ছেলেটি এখন আবার ফায়াজ নামক ছেলেটি বলে ডাকতে বিরক্ত লাগছে। আনিজিকে গোল্লায় পাঠিয়ে নাম ধরে ডাকা শুরু করলাম। সে না জানলেই হলো। আমাদের যে রুমটায় বসতে দেওয়া হলো, পুরো রুমটা একদম পরিপাটি করে সাজানো গোছানো। আমি চুপচাপ একটা সোফা দখল করে বসে রইলাম। এই মুহূর্তে আমার বিশ্রাম নেওয়া দরকার। তার আগে দরকার অল্প কিছু খাবার, কিন্তু মুখ ফুটে বলার উপায় নেই। একটা বাচ্চা মেয়েকে বারবার দেখছি দরজার পর্দা ধরে উঁকি দিচ্ছে। আমার সঙ্গে চোখাচোখি হলেই লুকিয়ে পড়ছে। ব্যাপারটা আমার কাছে ভালোই লাগছে, চোর পুলিশ খেলার মতো। তখন ফায়াজ পেছন থেকে এসে বাচ্চা মেয়েটিকে কোলে নিয়ে হাসতে হাসতে বলে, চোরের মতো উঁকি ঝুঁকি দিচ্ছে কেন মামুনি? বাচ্চাটি খিলখিল করে হাসছে। বাবা ফোন দিয়েছিল বলে বাইরে গিয়েছিল মা। ফিরে এসে দরজার কাছে এসে ওদের দেখে জিজ্ঞেস করলো, কে হয় তোমার? আমার ছোট বোনের মেয়ে, বলল ফায়াজ। মা বাচ্চাটির গাল টেনে দিয়ে আদুরে স্বরে বলল, নাম কি তোমার? বাচ্চাটি মুখে এক আঙুল পুড়ে লজ্জার ভঙ্গিতে বলল, ফিহা। প্রথম প্রথম বাচ্চামো ভালো লাগলেও এখন বেশ বিরক্ত লাগছে আমার। পেটে ক্ষুধা থাকলে দুনিয়ার সব সুন্দর জিনিসই বিচ্ছিরি লাগে। তখন পাশের রুম থেকে আরেকটি মেয়ে এসে আমায় বলল, চলো হাত মুখ ধুয়ে খেয়ে নেবে। এতক্ষণে যেন শান্তি পেলাম আমি। বিনা বাক্যে মেয়েটির সঙ্গে গিয়ে হাত মুখ ধুয়ে খেতে বসে পড়লাম। আমার পিছু পিছু মা আর আদিবও আসলো। আমরা খেতে বসলেও তারা কেউ খেতে বসেনি। মা অবশ্য বেশ কয়েকবার তাদের জোর করেছিল। খাওয়ার ফাঁকে জেনে নিলাম যে মেয়েটি খেতে রেখেছে সে ফিহার আম্মু ফাতিমা। সপ্তাহখানেক হবে বাপের বাড়িতে বেড়াতে এসেছে। খাওয়ার আইটেম অনেক, ভর্তা থেকে শুরু করে গরুর গোস্ত, মুরগির গোস্ত আর মাছ ভাজা। মন আছে বলতে হবে তাদের। খাওয়ার পর শুরু হলো আমার ঝিমানি। প্রচণ্ড ঘুম পাচ্ছে। ঘুমের জন্য টিকতে না পেরে মাকে ফিসফিস করে বললাম, আমি একটু ঘুমাবো মা। মা তখন ফায়াজের মায়ের সঙ্গে আলাপ করছিল। উনি ফাতিমা আপুকে ডেকে বললেন, ফায়াজকে ঘরে থাকলে বল ওরে বের হতে, নবনী একটু ঘুমাবে। না না, এত ব্যস্ত হতে হবে না, উনি ঘরে থাকলে থাকুক, আমি সোফায় ঘুমাতে পারবো, বললাম আমি। ফায়াজের আম্মু আমার বারণ শুনলেন না। ফাতিমা আপু একটু পর এসে আমায় ডেকে নিয়ে গেলেন। ছেলে মানুষের ঘর হিসেবে এই ঘরটাও বেশ গোছালো। আমায় রেখে যাওয়ার আগে আপু বলে গেলেন, কিছু লাগলে আমায় ডাক দিও, আমি পাশের ঘরেই আছি। উত্তরে আমি শুধু মৃদু হাসলাম। এরপর চিৎপটাং হয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। একটু আয়েস করে কাত হয়ে শুতেই মনে পড়ে গেল রুদ্রর কথা। আরামে থাকবো আর রুদ্রর কথা মনে পড়বে না, তা কি হয়? বুকের ভেতরটা হু হু করে উঠল। নিমেষেই আরাম আয়েশ মন খারাপের কাছে পরাজয় গ্রহণ করে নিল। এরপর এপাশ ওপাশ করতে কেটে গেল অনেকটা সময়। ঘুম আসার নাম নেই, অথচ একটু আগে ঘুমের জন্য দুনিয়া অন্ধকার হয়ে আসছিল আমার। চোখের ওপর হাত রেখে শুয়েছিলাম, তখন আদিব এসে বলল, আপু ঘুমিয়েছ? না, কিছু বলবি? জিজ্ঞেস করলাম আমি।
আমিও ঘুমাবো। ট্রেনে না ঘুমালি, আবারও ঘুম পেয়েছে? আদিব হাসল। তারপর ওকে জড়িয়ে ধরে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ি। ঘুমের মাঝে উচ্চ শব্দে কারো হাসির শব্দ শুনতে পেলাম। কিছুক্ষণ সেভাবেই শুয়ে থেকে বোঝার চেষ্টা করলাম স্বপ্ন দেখছি নাকি সত্যি। চোখ মেলার পর বুঝতে পারলাম স্বপ্ন নয়, বরং সত্যি। হাসির শব্দ আসছে পাশের ঘর থেকে। এই রুম এখন ঘুটঘুটে অন্ধকার। বালিশের নিচে হাতছেও আমার ফোন পেলাম না। পর মুহূর্তে মনে পড়লো ফোন তো আমি ব্যাগ থেকে বেরই করিনি। অন্ধকার রুমে কোথায় কি আছে কে জানে। বিছানায় বসে ফাতিমা আপুকে কয়েকবার ডাকলাম, আপু আসেনি। এসেছে ফায়াজ আর তার কোলে ফিহা। লাইট জ্বালিয়ে বলল, ফাতিমা আর আম্মু গেছে আপনাদের ফ্ল্যাটে। এখন কয়টা বাজে? সে একবার পেছনে তাকিয়ে বলল, 11:15। রাত হয়ে গেছে? আব্বু আসেনি এখনো? এসেছে আরও আগেই। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি নিয়ে যাচ্ছি। প্রথমবার ওয়াশরুমে যাওয়ার কারণে আমি জানি ওয়াশরুমটা কোথায়, তাই চটজলদি গিয়ে চোখে মুখে পানি দিয়ে আসলাম। বাড়ি থেকে বের হওয়ার সময় ফায়াজকে জিজ্ঞেস করলাম, আদিব গেছে? জি। ফ্ল্যাটে গিয়ে দেখলাম সবকিছু গোছানো শেষ। এখন শুধু কাপড় কাচের জিনিসপত্র গোছাচ্ছে মা। মাকে সাহায্য করছে আন্টি আর ফাতিমা আপু। আন্টি আমায় দেখে জিজ্ঞেস করলেন, এ কি, ঘুম ভেঙে গেছে? খেয়েছো? ফায়াজ, ওকে খেতে দিসনি? আমি বললাম, পেট ভরা আছে আন্টি, এজন্য আমিই খাইনি। ঘুম থেকে উঠলে পেট খালি হয় জানো না? আমি কিছু বললাম না। মানুষগুলোকে দেখে অবাক হচ্ছে, কত উদার মনের তারা। মাকে জিজ্ঞেস করলাম, বাবা কোথায়? কাজ করতে করতে মা উত্তর দিল, পাশের রুমে ঘুমাচ্ছে। সারাদিন আজ কত খাটনি গেল মানুষটার ওপর। একটু চুপ হয়ে আবার বলল, ভালো কথা, তোর ফোন বন্ধ কেন? তোর বাবাও কয়েকবার ফোন দিয়ে বন্ধ পেয়েছিল। তিথিও কিছুক্ষণ আগে ফোন দিয়েছিল, বলল তোর ফোন বন্ধ। তিথির কথা উঠতেই একরাশ মন খারাপ এসে ভর করলো আমার ওপর। ও ফোন করেছে শুনে খুশির চেয়ে কষ্টই বেশি হচ্ছে। কত দূরে আমরা। মায়ের ফোন নিয়ে আমি বারান্দায় চলে যাই। তিথিকে কল করার পর ওপাশ থেকে যখন ওর কণ্ঠস্বর শুনি তখন আমি কেঁদে ফেলি। অনুভব করি তিথিও কাঁদছে। বেশ অনেকটা সময় নিয়েই দুজনে কথা বলি। কথার শেষ প্রান্তে এসে জিজ্ঞেস করলাম, রুদ্রর সাথে কি কথা হয়েছে তিথি? না রে, আমাদের কারোর সাথেই কথা হয়নি। ও দেখ না বলি, তুই তার জন্য একদম মন খারাপ করবি না, তার জন্য একদম ভাববিও না তুই। যে তোর কথা ভাবে না, তুইও তার কথা ভাববি না। চুপ করে আমি তিথির কথাগুলো শুনলাম। আসলে কিন্তু আমার এরকমটা করা উচিত। সে কিন্তু তিথি আর লিমার সাথে ফেসবুকে অ্যাড আছে, চাইলে অন্তত একটা খবর নিতে পারত, কিন্তু নেবে না। তার যে বড্ড ইগো। নীরব দীর্ঘশ্বাস নিয়ে বললাম, মন খারাপ করছি না। আচ্ছা শোন, কাল আব্বুকে দিয়ে একটা নতুন সিম কিনবো, এরপর নতুন আইডি খুলে তোদের অ্যাড দেব। রুদ্র যেন কোনোভাবে জানতে না পারে, যদিও সে কখনো জানার চেষ্টাই করবে না। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে রাখছি, খেয়ে নিস তুইও। আর হ্যাঁ, নিজের খেয়াল রাখিস। কল কেটে কিছুক্ষণ বারান্দাতে দাঁড়িয়ে রইলাম। অস্ফুট স্বরে মুখ থেকে বেরিয়ে এলো, হায় রে মানুষ। বাবা একটা নতুন সিম কিনে দিয়েছে। নতুন আইডি খুলে পরিচিত সব ফেসবুক ফ্রেন্ডদেরকে অ্যাড করেছি, এমনকি রোজকেও অ্যাড করেছি। আমাদের কথা হয় রেগুলার। কলেজে ভর্তি হওয়ার আগ পর্যন্ত হাতে অফুরন্ত সময় রয়েছে, কিন্তু সময় যে কাটাবো সেরকম করার মতো কিছুই নেই। নিজেকে পরিবর্তন করতে গেলে বোঝা যায় আপাত দৃষ্টিতে আমরা এটাকে যতটা সহজ মনে করি আসলে ততটা সহজ নয়। বড় বড় লেকচার অন্যকে দেওয়া যায়, যখন নিজে একই সিচুয়েশনে এসে উপস্থিত হই তখন হাড়ে হাড়ে মানুষ বুঝতে পারে উপদেশ দেওয়া সহজ হলেও সেগুলো কাজে লাগানো অত সহজ নয়। বাড়ির বাইরে এসে হাঁটাহাঁটি করছি। আমার সাথে ফিহা আর আদিবও রয়েছে। বাচ্চাদের সঙ্গে থাকলে খেললে নাকি মন ভালো হয়, সতেজ থাকে। কথাটি কিন্তু মিথ্যা নয়। যখন ওদের সঙ্গে আমি থাকি তখন অনেকটাই ভালো থাকি, তবে পুরোপুরি নয়। এছাড়া যখন আপনি নিজেও ধরে ফেলবেন যে আপনি আসলে ভালো থাকার জন্যই বাচ্চাদের সঙ্গ দিচ্ছেন এবং নিচ্ছেন, তখনই মন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে বসবে। কারণ এর আগেও বহুবার বলেছি, মন বড্ড বেহায়া। যার ভেতর থাকে তার ভালো সহ্য হয় না। আমি এক জায়গায় বসে পড়লাম। ফিহা দৌড়াচ্ছে আর খিলখিল করে হাসছে। পেছন পেছন আদিব দৌড়াচ্ছে। অজান্তে আমি নিজেও হেসে ফেললাম। নিচ থেকে ঘাস তুলে অযথাই আঙুলে পেঁচাচ্ছি আর রুদ্রর কথা ভাবছি। তাকে না দেখে কথা না বলে কত সময় পার হয়ে গেল। সে এখন কি করছে? আমি যেমন তার কথা ভাবছি সেও কি ভাবছে? তারও কি আমার কথা মনে পড়ে? বোধ হয় না। সে তো ব্যস্ত মানুষ, অনেক মানুষের আনাগোনা রয়েছে তার চারপাশে। সেখানে আমার শূন্যতা পূরণ করার মানুষের অভাব নেই নিশ্চয়ই। গেটের দিকে চোখ পড়তে লক্ষ্য করলাম ফায়াজ এসেছে। আমরা ঢাকায় এসেছি 6 দিন হবে। এই 6 দিনে তার সঙ্গে আমার বিশেষ দেখা বা কথা কোনোটাই হয়নি। বার দুয়েক ঘরের বারান্দা থেকে দেখেছিলাম, সেটাও সেরকম নয়। আজ তাকে বিশেষভাবে আমার নজরে পড়েছে। কারণটা যদিও আহামরি নয়। ফায়াজ একটা কালো রঙের শার্ট পরেছে। নীলের প্রতি বেশিরভাগ মানুষের ঝোঁক থাকলেও ছোটবেলা থেকে আমার পছন্দ কালো রং। কালো রং যে শুধু ছেলেরা পরলেই মুগ্ধ হয় এমনটা নয়। কালো শাড়ি পরা কোনো মেয়ে দেখলেও আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি।
ফায়াজ বাড়ির দিকে না গিয়ে আমার দিকে এগিয়ে আসলো। তার হাতে একটা ফাইল। মিষ্টি করে হেসে বলল, বসতে পারি? উত্তরে আমিও মৃদু হেসে বললাম, শিওর। ফায়াজকে দেখে ফিহা মামা মামা বলে দৌড়ে এসে তার গলা জড়িয়ে ধরে। ফায়াজও পরম আদরে ফিহাকে জড়িয়ে ধরে চুমু খায়। পকেট থেকে চকলেট বের করে আদিব আর ফিহাকে দিয়ে বলে, যাও তোমরা খেলো। ওরা চকলেট নিয়ে দূরে গিয়ে আগের মতোই খেলায় ব্যস্ত হয়ে পড়ে। আমিও ওদের ব্যস্ত হওয়া দেখছিলাম। পাশ থেকে সে খ্যাক করে গলা পরিষ্কার করে বলে, ভালো আছেন ম্যাম? জি আলহামদুলিল্লাহ। আপনি? ওনার দিকে তাকিয়ে বললাম, জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বলতে পারেন অনেক ভালো আছি। তাই নাকি? জি। কারণটা শুনবেন না? বললে অবশ্যই শুনবো। আমার চাকরি হয়েছে আজ। ওয়াও, সত্যি? এটা তো খুশির খবর। ফায়াজের ঠোঁটের হাসি চড়া হয়। সে আমার দিকে দুটো ডেইরি মিল্ক চকলেট এগিয়ে দিয়ে বলে, আপনার জন্য। মিষ্টির বদলে চকলেট কেন? বেতন পেয়ে মিষ্টি খাওয়াবো নিজের টাকায়। থ্যাংক ইউ। আমি কিন্তু মজা করে বলেছি। আর চকলেট দুটো ফিহাকে দিয়েন। আমি ডেইরি মিল্ক খাই না। কেন? পুরোটাই চকলেট, অতিরিক্ত মিষ্টি লাগে। আমার ক্যাডবেরি পছন্দ। ও, মন খারাপ করবেন না প্লিজ। না, মন খারাপ করিনি। তারপর আপনার দিনকাল কেমন যাচ্ছে? যাচ্ছে একটু বোরিংভাবে। এখানকার জায়গা তেমন চিনি না। কোনো বন্ধু বান্ধবীও নেই যে তাদের সাথে ঘুরবো কিংবা সময় কাটাবো। স্বাভাবিক। কলেজে ভর্তি হওয়ার পর দেখবেন তখন ফ্রেন্ডের অভাব হবে না। তবে আপনি চাইলে আমি আপনাকে ঢাকার কোথাও ঘোরাতে পারি। আপনি? চাকরি বাদ দিয়ে? না, তা কেন হবে? শুক্রবার তো অফ ডে। আজ বুধবার, কালকের পরদিনই যেতে পারি। আচ্ছা, আমি আপনাকে পরে জানাবো। পরে কেন? বিশ্বাস করতে পারছেন না আমাকে? এমনটা নয়, মাকে আগে বলতে হবে। ও আচ্ছা, সমস্যা নেই। আসল বিষয়টা কিন্তু মা নয়। মাকে বললে অবশ্যই মা রাজি হবে, কারণ ইতিমধ্যে ফায়াজ মায়ের অনেক পছন্দের একটা ছেলে। তাকে বিশ্বাসও করা যায়। শুধু আমারই মন টানে না। টানবি বা কী করে? মন যে রুদ্রর কাছে পড়ে রয়েছে। তাকে হাসি মুখে বললাম, আমি উঠবো এখন। আপনি কি এখন যাবেন নাকি আরও পরে? আপনি ছিলেন বলেই বসেছি। আপনি না থাকলে তো বসে লাভ নেই। চলুন। যাওয়ার সময় আদিব আর ফিয়াকেও ডেকে নিলাম। প্রথম যতটা মুডি এবং গম্ভীর ফায়াজকে ভেবেছিলাম ততটা কিন্তু নয়। সে একটু চঞ্চল আছে বটে। আমাদের ফ্ল্যাট আগে পড়ে। বিদায় নিয়ে ভেতরে যাওয়ার সময় সে পিছু ডেকে বলল, ম্যাম, অনুমতি দিলে একটা কথা বলতাম। আমি পেছনে তাকিয়ে বললাম, অনুমতি চাওয়ার কি আছে, বলুন। আপনি আমার জন্য লাকি পারসন। আমার মন কেন যেন বলে আপনি জীবনে এসেছেন বলেই চাকরিটা পেয়েছি। মুখে হাসি ফুটেছে। জীবনটা এখন আর রঙহীন লাগে না, বরং রঙিন মনে হয়। সে ফিহাকে নিয়ে চলে যাচ্ছে। এদিকে আমি মেরে দাঁড়িয়ে রয়েছি। আমি কি করে তার জীবনে আসলাম? তাও কিনা লাকি পারসন। আদিব তারা দিয়ে বলল, ও আপু চলো। চিন্তাভাবনা বাদ দিয়ে আমি ভেতরে চলে যাই। অনেকদিন বাদে আজ রুদ্রর আইডি সার্চ করেছি। বুকটা কেমন ধকধক করছে। পুরো টাইমলাইন চেক করলাম। সুন্দর সুন্দর কিছু কবিতা রয়েছে। বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেওয়া ছবি। নিজে গান গেয়ে আপলোড করেছে। সেখানে অসংখ্য মেয়েদের কমেন্টের সারি। মনে মনে হিংসা হচ্ছে খুব, আবার কষ্টও লাগে। কষ্টের চেয়ে অবাক বেশি লাগে এটা ভেবে সে তো ভীষণ ভালো আছে। তার বিরহে আমি কেন এত পুড়ছি? তাকে দোষ দেওয়া যায় না। সে অধিকারও আমার নেই, আর না কখনো ছিল। সে ভালো থাকুক, ভালো থাকবে, এটাই আমি চাই। ডাটা অফ করে ফোনটা বিছানার ওপর ফেলে দিলাম। কি করব ভেবে না পেয়ে কিছুক্ষণ ঘরের মধ্যে পায়চারি করি। তখন মনে পড়ে যায় ডায়েরির কথা। গত পরশু বাড়ির সামনের দোকান থেকে একটা ডায়েরি করেছি। ডায়েরির রং নীল, কেমন যেন চিকচিক করে। রোদের মধ্যে আরও বেশি সুন্দর লাগে। এতটাই পছন্দ হয়েছিল যে কিনে ফেলি। এখন অবধি কিছুই লিখিনি। আজ মনে হচ্ছে কিছু লিখি। মন খারাপের অসংখ্য গল্প লেখার জন্য সঙ্গী হিসেবে বেছে নিলাম ডায়েরিকে। প্রথম পৃষ্ঠাতে গোটা গোটা অক্ষরে লিখেছি, ব্যক্তিগত সে। হ্যাঁ, এখানে আজ থেকে তাকে নিয়ে লিখব আমার অব্যক্ত কথাগুলি। ঘড়ির কাঁটায় এখন রাত 2টা বাজে। প্রথম পৃষ্ঠা উল্টিয়ে দ্বিতীয় পৃষ্ঠায় লিখলাম, সে আমার না হওয়া আক্ষেপ, আমার না হওয়া এক আফসোসের নাম। সে আমার মাঝরাতের ঘুম ভাঙার কারণ। সে আমার অপেক্ষার ডাকনাম। অপেক্ষার প্রহর ফুরাবে একদিন, শুধু ফুরাবে না তার ব্যস্ততা। মানিয়ে হয়তো নেব একদিন, শুধু রয়ে যাবে শূন্যতা। আমার জায়গা দখল করে নেবে অন্য কেউ, শুধু আমারই কাটবে না তার শূন্যতা। আমার কি ভালো থাকা হবে না? হয়তো হ্যাঁ, আবার হয়তো না। হাত কাঁপছে, আর লিখতে পারছি না। ডায়েরি বন্ধ করে ঘরের লাইট অফ করে শুয়ে পড়ি। সত্যি কি আমার কখনো ভালো থাকা হবে না? অন্য কেউ যদি রুদ্র শূন্যতা দূর করতে পারে, তাহলে আমার শূন্যতাকে কেউ কেন পূর্ণতা দান করতে পারবে না? একটা কথা বলা হয়নি আপনাদের। চাকরিতে জয়েন করার পর থেকে ফায়াজ যথেষ্ট পরিমাণ সময় দিচ্ছে আমাকে। প্রতিবেলায় ফেসবুকে মেসেজ করে খবর নিচ্ছে আমি খেয়েছি কিনা। ফায়াজ করে বরের চাকরি আর রুদ্রর নিজের বিজনেস। ফায়াজ সময় পায় আর রুদ্র পায় না। সব কিছুর জন্যই রুদ্রর সময় হয়, শুধু আমি ছিলাম না তার প্রায়োরিটির লিস্টে কোথাও।
হয়তো আমারই এক্সপেকটেশনস বেশি ছিল। সেই শুক্রবার ফায়াজের সঙ্গে ঘুরতে যায়নি, ইচ্ছে হয়নি বলতে পারেন। সে টেক্সট করলে রিপ্লাই করার চেষ্টা করি, ভদ্রতার খাতিরেই বলা চলে। একটা জিনিস আমায় খুব ভাবায়, আমার ক্ষেত্রে যেমনটা হচ্ছে, মানে আমি তো রুদ্রকে ভালোবাসি, তাই অন্য কাউকে আমার পছন্দ হয় না। অন্য কারোর সঙ্গ খুব একটা ভালো লাগে না। হতে পারে রুদ্র কাউকে ভালোবাসে, এজন্য হয়তো তার আমার সঙ্গ ভালো লাগে না। সেও ভদ্রতার খাতিরে কথা বলে। এমনটা কি হতে পারে না? এরকম কত শত যুক্তি যে সামনে দাঁড় করাই, কিন্তু কোনোটাই মনোভূত হয় না। রুদ্রকে আমার বেশ রহস্যজনক বলে মনে হয়। অন্যদিকে মনে হচ্ছে ফায়াজ বেশ পজিটিভ আমার উপর, এত বেশি টেক কেয়ার করে। শুধু তাই নয়, তার পাগলামিগুলো ইদানিং চোখে পড়ছে। অনলাইনে না পেলেই ফোন করবে, যতক্ষণ না রিসিভ করবো ততক্ষণ ফোন দিতে থাকবে। যেদিন অনেক বেশি অফিসের কাজে ব্যস্ত থাকে সেদিন দিনে কথা হয় না। রাত 11টা কি 12টার দিকে কল দিয়ে অনুরোধ করে বলবে, 5 মিনিট কথা বলো প্লিজ। আমি ঘুমের অভিনয় করলেও সে হাতে পায়ে ধরে অনুরোধ করে। প্রথম মাসে বেতন পেয়ে কী করেছিল শুনুন। মিষ্টি তো এনেই ছিল, কিন্তু আমার জন্য যেটা করেছিল তা ছিল ভাবনার বাইরে। সেবার ফাতিমা আপু আবার এসেছিল, আমায় ফোন দিয়ে বলল, একটু বাসায় আসো তো, খুব দরকার। সময়টা তখন বিকেল, আমি ঘরেই ছিলাম। এরকম জরুরি তলব আপু কখনো করেনি। দরকার হলে সে নিজেই বাড়িতে আসে। ভাবলাম কোনো সমস্যা হয়েছে কিনা। আবার একবার ভেবেছিলাম মাকেও নিয়ে যাই, ঘুমিয়েছিল বলে আর ডাকিনি। ভাগ্যিস মা ঘুমিয়েছিল, নয়তো কি যে ভাবতো। বাড়ি থেকে বের হয়ে মেইন দরজার সামনে একটা বেলি ফুলের মালা, একটা কিটক্যাট আর একটা চিরকুট দেখতে পেলাম। চিরকুটে লেখা ছিল, নবনী তোমার জন্য সব। চকলেট আর ফুল নিয়ে আরেকটু এগোতে দেখি আরেকটা কিটক্যাট। এভাবে একটার পর একটা পেতেই থাকি। কি একটা অবস্থা। কিটক্যাটের লাইন শেষ হয় ফায়াজের ঘরে গিয়ে। সেখানে গিয়ে দেখি খাটের ওপর অনেকগুলো কিটক্যাট আর একটা টেডি বিয়ার। আমি স্তব্ধ। পেছন থেকে তখন ফায়াজ বলে, পছন্দ হয়েছে? আমি বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলাম, এসব কি? এত চকলেট দিয়ে আমি কি করব? খাবে? তুমি তো বলেছিলে তুমি কিটক্যাট পছন্দ করো, এজন্য এতগুলো। তোমার হাতে 10টা আর বিছানার ওপর 100টা, মাত্র 110টা কিটক্যাট, এত হলো কিভাবে? আমি তখন কিছুই বলতে পারিনি, তবে এটা বুঝে গিয়েছিলাম তার মনে আমার জন্য অন্যরকম অনুভূতি রয়েছে। হয়তো সেই অনুভূতির নাম ভালোবাসা। যাই হোক, রাত হয়েছে অনেক, এখন আমার ঘুমানো দরকার। পরের দিন সকালে রেডি হয়ে বের হয়েছে। উদ্দেশ্য নীলক্ষেত যাব। সময় কাটানোর জন্য বই পড়া উপকারী, এটা আমার কথা নয়, তিথির কথা। তিথিও নাকি ইদানিং অনেক উপন্যাসের বই পড়ে সময় কাটাচ্ছে। একাডেমিক বইয়ের প্রতি ইন্টারেস্ট না থাকলেও গল্প উপন্যাসের বই অনেক ইন্টারেস্টিং হয়। এখন মোটামুটি ঢাকার রাস্তাঘাট চিনি। বন্ধের দিন বাবার সাথে ঘুরে ঘুরে চিনেছি। আমি রিক্সা নিয়ে নিলাম। ঢাকা শহরের আর কিছু থাকুক না থাকুক, জ্যামের শেষ নেই। ভুল বললাম, ঢাকায় তো সবই আছে, তবে জ্যামের জন্য বের হতে মন চায় না। যারা ঢাকা শহরে চাকরি করে তাদেরকে যথেষ্ট সময় হাতে নিয়ে বের হতে হয়। যদিও আমার কোনো তাড়া নেই, তবুও জ্যাম আমার একদম পছন্দ না, গা গোলায়। এখন জ্যাম কিছুটা কম থাকায় দ্রুতই পৌঁছে গিয়েছি। শুক্রবার বোঝা যায় জ্যাম কাকে বলে। নীলক্ষেত গিয়ে বই খাচ্ছি। রুদ্রর প্রিয় লেখক হুমায়ুন আহমেদ। ভাবলাম ওনার বইই নেই। হুমায়ুন আহমেদের অসংখ্য বইয়ের মধ্যে বই সিলেক্ট করা কষ্টকর। তিথিকে কল করে ওর পড়া কিছু বইয়ের নাম জেনে নিলাম। খুঁজে খুঁজে বের করে ওইগুলোই কিনলাম। ফিরে আসার সময় একটা ফুটপাতে চোখ আটকে যায়। বেশ অনেকগুলো বই নিয়ে একজন বুড়ো দাদার বয়সী লোক বসে রয়েছে। আমার দৃষ্টি আটকেছে হুমায়ুন আহমেদের লেখা অপেক্ষা বইটির দিকে। বইটির বিষয়বস্তু কি আমি জানি না, তবে নামটা আমার খুব টেনেছে, অপেক্ষা। এই বইটি আমিও নিলাম। ফিরে আসার সময় রিক্সা নিয়ে বিপত্তি বাঁধল। যেগুলো পাচ্ছিলাম ভাড়া বেশি যাচ্ছিল। একদিকে বই কিনে আমার হাতের অবস্থা ফাঁকা, তাই বাধ্য হয়ে বাসে উঠলাম। বই পড়তে পড়তে যাব, মন্দ হবে না। বাসে উঠে মাঝের সারিতে জানলার পাশের সিটটায় বসলাম। জানলার কাঁচ খুলে দেওয়ায় এখন কিছুটা বাতাস আসছে। অপেক্ষা বইটি আগে পড়া শুরু করলাম। বাস চলছে বাসের মতো। আমার পাশে কে এসে বসেছে আমি দেখিনি। আমি ততক্ষণে পড়ায় ব্যস্ত। হেল্পার এসে যখন বলল, আপা ভাড়া দেন, তখন বই পড়া থেকে আমার মনোযোগ নষ্ট হয়। ব্যাগ থেকে টাকা বের করে ভাড়া দিয়ে তৎক্ষণাৎ বই পড়ায় মনোযোগ বসাই। এদিকে যে বৃষ্টি পড়াও আরম্ভ হয়েছে সেই খেয়ালও আমার নেই। পাশের লোকটি যখন বলল, জানলা লাগান, বৃষ্টি আসছে, তখন আমার আবারও মনোযোগ নষ্ট হয়। এবার আমি বেশ বিরক্ত হই, কিন্তু সেটা মুখে প্রকাশ করলাম না। জানলা বন্ধ করতে গিয়ে বাঁধল আরেক বিপত্তি। এত শক্ত যে হাত ব্যথা হয়ে যাচ্ছিল, তবুও জানলার কাঁচ লাগাতে পারছিলাম না। তখন পাশের ব্যক্তিটি বলল, দেখি আমি লাগাচ্ছি। জানলা থেকে হাত সরিয়ে নিলাম আমি। উনি উঠে দাঁড়িয়ে জানলা লাগিয়ে দিল। আমার মতো তার এত কসরত করতে হয়নি। সব ঝামেলা শেষ।
এবার পড়া যাক। পড়ার মাঝে ডুবে যাচ্ছিলাম প্রায়, তখন সে পিঞ্চ মেরে বলল, এত মনোযোগ দিয়ে অপেক্ষা করছেন, কারোর জন্য অপেক্ষা করছেন নাকি? আমার জন্য নয় তো? বিরক্তিতে চোখ মুখ কুঁচকে তার দিকে তাকানোর পর সে হেসে ফেলল। সে যে হেসেছে সেটা আমি তার চোখ দেখেই বুঝেছি, কারণ তার মুখে মাস্ক। সে এবার মাস্ক খুলে বলল, এবারও কি আমায় চেনেননি? আমি শুভ্র। শুভ্রর চোখে মুখে হাসির বিস্তৃতি পরিলক্ষিত হচ্ছে স্পষ্টভাবে। ভাবটা এমন যেন আমাদের দেখা যে হতোই সেই ব্যাপারে একদম শিওর সে। তবে আমার জন্য এতটাও স্বাভাবিক নয়। আমার ভ্রু কুচকানো দেখে সেও এবার ভ্রু কুচকে ফেলল। চিন্তিতভাবে বলল, আপনি কি আমায় চিনতে পারেননি? আমি বললাম, ট্রেনে আপনার প্রথম দেখেছিলাম, সেই হিসেবে চিনতে পেরেছি, কিন্তু স্টেশনে যে বলে গেলেন আগেও আমাদের দেখা হয়েছিল সেটা আমি জানি না। আদৌ দেখা হয়েছিল কিনা সেটা যখন জানি না তখন আপনাকে চেনার প্রশ্নই আসে না। সে মুচকি হাসল, মাথা দুলিয়ে দুলিয়ে হেসে সিটের সাথে হেলান দিয়ে বসে বলে, এটাও অবশ্য অস্বাভাবিক না। তো এখন কি আপনার জানতে ইচ্ছে করছে না কিভাবে চেনার কথা? আপনার বলার ইচ্ছে থাকলে শুনতে পারি, নিজ থেকে ইন্টারেস্ট নেই। শুভ্রর চোখে মুখে বিস্মিত ভাব। আমি শান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললাম, অতিরিক্ত আগ্রহ মানুষকে নিরাশ করে। জেনে শুনে বারবার একই পরিস্থিতিতে পড়তে চাচ্ছি না। এই কথা শুনে তার হাসি মুখে ব্যাঘাত ঘটল। কপালে পড়ল 3-4টে ভাঁজ। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বাচ্চা হলেও বেশ কঠিন কঠিন কথা বলতে শিখে গেছেন। আপনার খুব একটা আগ্রহ নেই সেটা অবশ্য বুঝতে পারছি। একেবারে যে নেই তাও নয়, বিষয়টা এমন যে আপনি বললে আমিও শুনতে চাই, কিন্তু না বললেও আমার কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছি, আমি বলতে চাই না। না জানলে আপনার কীরকম লাগবে জানি না, তবে আমার মনটা সারাক্ষণই খুঁতখুত করবে। আমি হেসে ফেললাম। সে বলল, সিলেটে সেই বিয়ের ঘটনা মনে আছে? আমি বরের বন্ধু ছিলাম। আমি চুপ করে তার দিকে তাকিয়ে রইলাম। সে বলল, আপনার সেই দুর্ঘটনার কথা অবশ্যই মনে থাকার কথা। আপনি যখন অস্থির হয়ে বলেছিলেন আপনি বিপদে পড়েছেন, তখন আমি ও আমার একটা বন্ধু ওই ছেলের পেছনে দৌড়ে যাই। সবাই মিলে মারার পর ফিরে এসে আপনাকে অজ্ঞান অবস্থায় দেখতে পাই। ভয়ে আপনার আতঙ্কিত মুখটাও দেখতে মায়াবী লাগছিল। সেই যে চোখে আপনার মুখটা গেঁথে রয়েছে, আর ভুলিনি। তাই তো ট্রেনে দেখে আপনাকে চিনে ফেলেছিলাম। আই সি, এই তাহলে কাহিনী। আচ্ছা, মাও কেন আপনাকে চিনল না? কি করে চিনবে? তার একমাত্র মেয়ের এমন অবস্থায় আশেপাশের কারো দিকে নজর দেওয়ার সময় আছে? কোনো বাবা মাই পারবে না। সেদিনের জন্য ধন্যবাদ। তার আর কোনো প্রয়োজন নেই, শুধু একটু সাবধানে থাকবেন। থাকব। আমি আর কিছুই বললাম না। সেও আর কোনো কথা বাড়ালো না। বাস থেকে নামার পূর্বে অনুনয়ের স্বরে বলল, আপনার ফেসবুক আইডিটা পেতে পারি প্লিজ? এমনভাবে বলল যে মুখের ওপর না বলার উপায় নেই। আইডির নাম বলে আমি বাস থেকে নেমে যাই। সে জানলা দিয়ে মাথা বের করে বলে, রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করে নেবেন, আর হ্যাঁ, সাবধানে যাবেন। উত্তরে আমি শুধু মাথা নাড়ালাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে আবারও বই নিয়ে বসেছি। সত্যি বলতে আমি বইটার মাঝে পুরো ডুবে গিয়েছি। সময় কাটানোর জন্য বইয়ের নেশার চেয়ে ভালো কিছু হয় না, হতেই পারে না। আমি অন্তত এটাই মনে করি। কিন্তু সমস্যা বাঁধল ঘুম নিয়ে। কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে খুব। পাঠ্য বই পড়তে গেলে ঘুম পেত, কিন্তু এখন দেখছি গল্পের বই পড়লেও ঘুম পায়। বই বন্ধ করে কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম। সময়গুলো কাটছিল আমার এভাবেই, এলোমেলো হয়ে রুটিন মাফিক বলা চলে। এর মাঝে একদিন দেখি রুদ্র একটা পোস্ট করেছে, ছবি আপলোড করেছে আর কি। রোজও আছে সেখানে। ওকে ট্যাগ করেছিল বলে আমার নিউজ ফিডে এসেছে। অবাধ্য মন বারবার বলছে, কমেন্ট কর, একটা কমেন্ট কর। আমিও বাধ্য মেয়ের মতো কমেন্ট করলাম। ভালোই সময় কাটছে দেখি রোজ। প্রায় সাথে সাথে রুদ্র রিপ্লাই করে, আরে এটাকে পিচ্চি ম্যাম। আমাকে সে কিভাবে চিনল আমি জানি না। রিয়েলিটি নামে আইডি তো খুলিনি, তবে প্রোফাইলে আমার নিজের একটা ছবি আছে, যদিও মুখ দেখা যায় না। তার কমেন্ট দেখে আমি আর কিছুই বললাম না। আমার মনে হচ্ছে সে আগে থেকে জানে এটা আমার আইডি, অথচ একবারও চেষ্টা করেনি যোগাযোগ করার। বারবার তার ব্যবহার দেখে আমায় অবাক হতে হচ্ছে। অনলাইন থেকে বেরিয়ে ছাদে যাই আমি। বাদলা দিন, তাই আকাশ মেঘলা করে বৃষ্টি নামতেও সময় লাগলো না। আমি ছাদ থেকে না নেমে বৃষ্টিতে বেশ কিছুক্ষণ ভিজেছি। কখনো জ্বর আসেনি এর আগে, এবার এসেছে। রাতে শরীর কাঁপিয়ে জ্বর আসে আমার। ফায়াজ আমার প্রচণ্ড কেয়ার করে, কিন্তু এবার যেন তা আরও বেশি বেড়েছে। 3 বেলা খাবার আর ঔষধ নিয়ে ঘ্যান ঘ্যান করতে করতে আমার মাথা খেয়ে ফেলেছিল। একেবারে খারাপও লাগতো না। কেউ কেয়ার করলে ভালোই লাগে, তবে সেটা ভালো লাগা পর্যন্তই সীমাবদ্ধ। এরপর আসে শুভ্রর কথা। তার কথা তো আর বলাই হয়নি। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পর সবসময় মেসেজ করত, খোঁজ খবর নিত। আমার ফ্রেন্ডসদের সঙ্গেও অ্যাড হয়েছে দেখলাম। আমি কথা না বললে ওদের থেকে আমার খবর নেয়। ওরা এটা নিয়ে অনেক হাসি ঠাট্টাও করে। শুভ্রর কথাবার্তাতেও মনে হয় সে আমায় পছন্দ করে, হতে পারে ভালোবাসে।
আমি বুঝেও না বোঝার ভান করে থাকি। বান্ধবীদের সাথে যখন কথা হয় তখন ওরা ফায়াজ আর শুভ্রর টপিক তুলবেই। মাঝখানে আমি বলির পাঠা হয়ে ওদের হাস্যকর কথাবার্তা শুনি। ওরা এটাও বলে কারো একজনের সাথে সম্পর্কে জড়িয়ে যেন আমি ভালো থাকি। আমার উত্তর বরাবরই এমন থাকে, আমি এমনিতেও ভালো আছি। মানুষ দুটো এমনিতেই ভীষণ ভালো, কিন্তু ভালোবাসতে পারবো এমন কখনোই মনে হয়নি আমার। সেদিনের কথা, রেজাল্ট দিয়েছে আমাদের। এরপর কলেজে ভর্তির ব্যাপারে কথা বলার জন্যই তিথি আমায় কল করেছিল। এই টপিকে কথা বলার পর কোত্থেকে তখন রুদ্রর কথাও চলে আসে মাঝে। তিথি বলে, দোস্ত, রুদ্র ভাইয়ের সাথে আর কথা হয়নি? না, কথা আর হবে বলে মনেও হয় না। সে তার জীবন নিয়ে দিব্যি ভালো আছে। ওই জীবনে আমার কোনো ঠাঁই নেই। তার সমস্যাটা কি আমি আজও বুঝলাম না। মোট কথা, আমি তো তারই বুঝি না। পুরা রহস্যজনক একটা মানুষ, বারবার কনফিউশনে ফেলে দেয়। কনফিউশনের কি আছে? আমার কাছে তো সবটাই পরিষ্কার। মানে কি পরিষ্কার? তুইও কি সব জানিস? আমিও সব জানি বলতে বুঝলাম না। ভাইয়ার সঙ্গে একদিন কথা হয়েছিল আমার, তোর ব্যাপারে কথা বলার জন্য নক করেছিলাম। আগেই সরি বলি, তোকে না জানিয়ে কাজটা করেছি বলে। আমি আসলে তার মনোভাব জানতে চেয়েছিলাম, সে কি চায় সেটা জানতে চেয়েছিলাম। কিন্তু তার তো ব্যস্ততা শেষ হয় না। শুধু একটা কথাই বলেছিল, তোদের রিলেশন কখনো সম্ভব নয়। জিজ্ঞেস করলাম কারণ কি? মেসেজ সিন করে রেখে দিয়েছে, আর রিপ্লাই করেনি। আমি চুপ থেকে ওর কথাগুলো শুনলাম। রাগ হচ্ছে খুব। আসলে রাগ ঠিক কার ওপর হচ্ছে এটাই আমি বুঝতে পারছি না। দাঁতে দাঁত চেপে বললাম, কাজটা তোর একদম উচিত হয়নি তিথি। এতে আমি কতটা ছোট হয়ে গেলাম তুই জানিস? সঙ্গে তোকে ছোট করেছে। মানুষ এতটা ব্যস্ত থাকে না যে একটা রিপ্লাই সে করতে পারবে না। যার মেসেজ সিন করার সময় হয় সে কয়েক সেকেন্ড সময় ব্যয় করে মেসেজের রিপ্লাইও দিতে পারে। তুই আর কখনো তাকে মেসেজ করবি না। আমি বুঝে গেছি এবং জানিও সে কেমন এবং কি চায়। তিথি চুপ করে থাকে। আমি নিজেই বললাম, সম্পর্কে জড়ালে সে অনেকটা আটকে থাকার মতো থাকবে। তখন তার আলাদা দায়িত্ব থাকবে। মেয়েদের সাথে যখন তখন ঘুরতে যেতে পারবে না, রিপ্লাই করতে পারবে না, বিভিন্ন ধরনের রসিকতা মন্তব্য করতে পারবে না। তার চারদিকে এখন অসংখ্য মেয়ের ছড়াছড়ি। অনেক মেয়ে তার উপর ক্রাশিত। সে দেখতে সুন্দর, ভয়েস সুন্দর, ভালো গান করতে পারে, সুন্দর করে কথা বলতে পারে, মানুষ ইমপ্রেস করতে পারে। আর এই ধরনের মানুষেরা শুধু বাইরের চাকচিক্য দেখে, সত্যিকারের মানুষটিকে তাদের চোখে পড়ে না। মোহ অনেক খারাপ জিনিস। সে এখন মোহের ঘোরেই আছে। আমি জানি না তার এই মোহ কখনো কাটবে নাকি, সে কখনো বুঝতে পারবে নাকি সে আসলে কি হারিয়েছে। তবে এতটুকু জানি, আমি তাকে চাই না। যে মানুষটা এক আকাশ ভালোবাসা পেয়েও সমুদ্র সমান ভালোবাসা আর রূপকথার চাকচিক্যের মোহে মোহিত হয়, যার জন্য অনেক মেয়ে অপেক্ষারত, যার আমার জন্য এতটুকু সময় নেই, সে মানুষটা আর যাই হোক আমার যোগ্য নয়। আমি তাকে চাই না। তিথি কেমন ভয়ে ভয়ে ম্রিয়মান কণ্ঠে বলল, দোস্ত, তুইও কিন্তু জীবনটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে পারিস। শুভ্র ভাইয়া, ফায়াজ ভাইয়া দুজনেই বেশ ভালো মানুষ। এর মধ্যে কাউকে না কাউকে সুযোগ দিতেই পারিস, বিশ্বাস করতে পারিস। এরকম কোনো ফিলিংস আর কারোর প্রতি আমার আসে না। আমি তাদের পছন্দ করি, সম্মান করি, ব্যাস এতটুকুই। বিশ্বাস শব্দটিতে যখন খুন ধরে তখন আর কোনোভাবেই অখণ্ড জায়গাগুলো জোড়া লাগে না। কোনো মানুষ ব্যস্ততার মাঝে নিশ্চয়ই তোর এত কেয়ার করবে না। অবশ্যই তার অনুভূতি সত্যি। এখন কেউ ভালোবাসা দেখালে কেয়ার করলেও আমার সন্দেহ লাগে, অবিশ্বাস হয়। নিশ্চয়ই পেছনে কোনো স্বার্থ লুকিয়ে আছে, অথবা মাইন্ড গেম খেলতে চাচ্ছে। এরকম ধারণাই রুদ্র আমার মাঝে ঢুকিয়ে দিয়েছে। আমি বুঝতে পারছি তোর দিকটা, তোর বলা সব কথাই সঠিক, কিন্তু তাই বলে তো সবাই এক নয়। কিছু তো ব্যতিক্রম অবশ্যই আছে। নিশ্চয়ই, আমিও এটা বিশ্বাস করি। তবে এই ব্যতিক্রমী মানুষগুলোকে পেতে ভাগ্য লাগে। কেউ কেউ আবার পেয়েও হারায়। অনেক তো উদাহরণ সচক্ষে দেখলাম। শেষে গিয়ে দেখা যায় সবাই এক। তিথি আর কিছু বলল না। ওপাশ থেকে ওর দীর্ঘশ্বাসের শব্দ শুনতে পেলাম। আমিও আর বেশি কিছু না বলে রাখছি রে বলে ফোন রেখে দিলাম। মনের ভেতর চাপা উত্তেজনা কাজ করছে। যত নিজেকে শক্ত করতে যাচ্ছি ততই কোনো না কোনোভাবে অতীতের ছায়া আমায় আঁকড়ে ধরতে চাচ্ছে। অথচ আমার চাই সুখ, একটু শান্তি। আমি নিজেকে পুরোপুরিভাবে গুটিয়ে নিচ্ছিলাম সবার থেকে। কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, বইয়ের বাইরে যেতে ভালো লাগে না, সারাদিন রুমের ভেতরেই থাকছি। বই পড়াতেও এখন মনোযোগ আসছে না। ফেসবুকে গেলে আরও বেশি খারাপ লাগে। রুদ্র কত ভালো আছে, অথচ আমি ভালো থাকতে পারছি না। নিজেকে ভীতু মনে হয়, অপারগ মনে হয়। আমি অতিষ্ঠ নিজের প্রতি। ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে মরছিলাম আমি। শুভ্র কিংবা ফায়াজ কারোর সাথেই কথা হচ্ছিল না। ফায়াজ কয়েকবার বাসায় এসেছিল অবশ্য। আমি ঘর থেকে ওর গলার আওয়াজ শুনতে পেয়েছিলাম, কিন্তু বের হয়নি, দেখা হয়নি, আর কথাও নয়। যেখানে আমি নিজেই ভালো নেই সেখানে অন্যকে ভালো রাখা আমার পক্ষে অসম্ভব প্রায়। উল্টো এখন কথা হলে রাগারাগি হবে, যা নয় তা বলে ফেলবো। এজন্যই নিজেকে সময় দিচ্ছিলাম আমি। একদিন শুক্রবারের কথা, আদিব জেদ ধরেছে ঘুরতে যাবে। বাবার শরীর ভালো নেই, তাই বিশ্রাম দরকার তার।
এদিকে বাড়ির কাজ ফেলে মায়েরও সম্ভব নয় ওকে নিয়ে ঘুরে আসা। শুধু বাকি রইলাম আমি। আদিবের সঙ্গে মাও জেদ ধরে বলল, সারাদিন তো ঘরের মধ্যেই থাকিস, আদিবকে নিয়ে একটু ঘুরে আয়। আমি বারণ করা সত্ত্বেও মা শুনল না। আমায় বলল, তুই রেডি হয়ে নে, আমি ফায়াজকে বলে দিচ্ছি তোদের সাথে যেতে। মা চলে যাওয়ার পর আমিও বাধ্য হয়ে রেডি হতে চলে যাই। রেডি হয়ে ড্রয়িং রুমে আসার পর জানতে পারি ফায়াজ বাড়িতে নেই। একা ছাড়তেও মা সাহস পাচ্ছে না। আমি মাকে অভয় দিয়ে বললাম, সমস্যা নেই মা, আমি যে জায়গাগুলি চিনি ওখান থেকে ঘুরে আসব, তুমি এত বেশি চিন্তা করো না। এরপর আদিব আর আমি বেরিয়ে পড়ি ঢাকা শহর ঘোরার জন্য। ঢাকার রবীন্দ্র সরোবর জায়গাটা আমার বেশ ভালো লাগে, হাঁটাহাঁটি করার জন্য ভালো একটা জায়গা। আদিবকে নিয়ে আমি সেখানে যাব বলে মনস্থির করলাম। মাঝ রাস্তায় ওভারব্রিজ থেকে নামার সময় হঠাৎই আদিব চিৎকার করে বলল, আপু ওই দেখো ফায়াজ ভাইয়া। আদিবের আঙ্গুলি দ্বারা ইশারাকৃত স্থানটিতে আমিও তাকালাম। দেখতে পেলাম একটা ফুচকার স্টলে ফায়াজ বসে আছে, সঙ্গে একটি মেয়েও আছে। দুজনে বেশ হাসি খুশিভাবে কথা বলছে। কখনো কখনো মেয়েটি উচ্চ শব্দে হেসে ফায়াজের হাতে চাপড়ও দিচ্ছে। আমি সেখানেই দাঁড়িয়ে রয়েছি, বুঝতে পারছি না আমার ঠিক কী করা উচিত। আমি ওদের কয়েকটা ছবি তুলে নিলাম। তারপর ফায়াজকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম, আপনি এখন কোথায় আছেন? বন্ধুর বাসায় আছে। কেন? ফায়াজের কণ্ঠস্বর গম্ভীর শোনালো। আমি হাসলাম, হেসে বললাম, হোয়াটসঅ্যাপে চেক করেন একটু। এই বলে আমি কল কেটে দিয়ে ফোনের ডাটা অন করি। এই মাত্র তোলা ছবিগুলো পাঠিয়ে দিয়ে আদিবকে নিয়ে আমি আড়াল হয়ে যাই। সিন করেছে ফায়াজ। ছবিগুলো দেখে আশপাশে তাকিয়ে হন্যে হয়ে খুঁজছে আমাকে। এর মাঝে আদিব আরেক কাণ্ড বাঁধিয়ে বসে, দৌড়ে চলে যায় ফায়াজের কাছে। এবার বাধ্য হয়ে আমায়ও সেখানে যেতে হলো। প্রথমে একটু অপ্রস্তুত বোধ করলেও এরপর ঈর্ষান্বিত পরিলক্ষিত হয় তার মুখমণ্ডলে। ঈর্ষার সহিত সে আমায় বলে, আরে ডবনি যে, বসুন। তুমি থেকে আপনি করে বলছে, স্ট্রেঞ্জ। কিন্তু আমি অবাক হইনি একটু। তবে সে আমায় অবাক করতে চেয়েছে বলেই আমার মনে হচ্ছে। অন্তত তার চোখের ভাষা এমনটাই বলছে। সে আমার সঙ্গে পাশে বসে থাকা মেয়েটির পরিচয় করে দিল। মেয়েটির নাম তিয়াশা। আমি কিছুই বললাম না। ওরা আমাদের ওদের সাথে খাওয়ার জন্য অফার করলো, কিন্তু আমি রাজি হইনি। বেঁকে বসে আদিব, ও ফায়াজের সঙ্গে থাকবে। প্রথম থেকে আদিব ফায়াজের ভক্ত। অগত্যা না খেলেও আমায় বসতে হলো। ফায়াজ বলল, জিজ্ঞেস করলেন না সে আমার কি হয়? আমি কিছু না বলে সব প্রশ্ন দৃষ্টিতে তাকালাম। সে হেসে বলল, স্পেশাল একজন মানুষ, যে ভালো রাখতে জানে। আমি একটু উচ্চ শব্দে হাসলাম। আমার কিন্তু একটু খারাপ লাগছে না, লাগার কথাও নয়, কারণ তার প্রতি আমার তেমন ফিলিংস কখনোই তৈরি হয়নি। বরং যখন সে আমায় ডিরেক্ট প্রপোজ করেছিল তখনও তাকে আমি সরাসরি বারণ করে দিয়েছিলাম। আমি তাকে ঝুলিয়ে রাখিনি, থেকে যেতেও বলিনি। সেখানে সে যদি নতুন কোনো সম্পর্কে জড়ায় সেখানে তো আমার খারাপ লাগার কথা নয়, বরং আমি খুশি। হাসি পাচ্ছে ফায়াজের বাচ্চামো দেখে। সে আসলে চাচ্ছে আমি জেলাস ফিল করি, কষ্ট পাই। যেখানে তার প্রতি আমার কোনো ভালোবাসা ছিল না সেখানে কষ্ট পাবো ভাবনাটা আকাশ কুসুম। তবে একটা কথা কিন্তু মানতেই হয়, ঘুরে ফিরে প্রায় সবাই একদিকে মন নেয়, শুধুমাত্র কোনো একজনকে নিয়ে সন্তুষ্ট থাকতে পারে না। হয়তো এটা সম্ভব না। কয়েক মাস পরের কথা, কলেজ থেকে ফেরার পর হঠাৎই বৃষ্টি নামে। ছাতা মাথায় থাকলেও ব্যাগ আর মাথায় শুধু বৃষ্টি থেকে রেহাই পাচ্ছে। অন্যদিকে আমার সাদা ড্রেস বৃষ্টিতে একদম মাখামাখি। বৃষ্টি হলে তখন রিক্সাওয়ালাদের দাম বেড়ে যায়, দ্বিগুণ ভাড়া দিলেও তারা যেতে নারাজ। অন্যদিকে বিকেল গড়িয়ে যাওয়ার পথে বৃষ্টি থামারও কোনো নামগন্ধ দেখছিলাম না বিধায় বৃষ্টি মাথায় নিয়েই হাঁটা শুরু করেছি। আমার পাশাপাশি আরও কয়েকটা ছেলে বৃষ্টিতে ভিজে যাচ্ছিল। তারা আমায় দেখে কুরুচিপূর্ণ মন্তব্য করছিল। কয়েক ঘা দেওয়ার ইচ্ছে থাকলেও সেই উপায় নেই, কারণ রাস্তাঘাট প্রায় একদম ফাঁকা। অদূরে দু একজন দাঁড়িয়ে থাকলেও তারা তাদের মতো ব্যস্ত। হঠাৎ তখন আমার সামনে এসে একজন বাইক থামায়। ছেলেগুলোকে ছেড়ে একটার কলার ধরে 2-4টা থাপ্পড় দিতেই বাকিরাও লেজ গুটিয়ে পালায়। ওরা চলে যাওয়ার পর যখন সে হেলমেট খুলে তখন আবিষ্কার করি লোকটি শুভ্র। আমার বুকের বাঁ পাশটা কেমন যেন চিনচিন করে ওঠে। রুদ্রর কথা মনে পড়ে যায় আমার। সেও একদিন ঠিক এইভাবেই আমায় বাঁচিয়েছিল, সেভ করেছিল। সে মানুষটা আজ নেই। ভ্রু কিঞ্চিত বাঁকা করে শুভ্র বলে, রিক্সা না নিয়ে এমন ভিজে ভিজে যাচ্ছেন কেন? রিক্সা পাইনি, ধীর সুরে বললাম আমি। সে বলল, বাইকে উঠুন, আমি পৌঁছে দিই। আমি রাজি হয়ে গেলাম। রুদ্রর কথা মনে পড়ার পর থেকে আমার হাত পা অস্বাভাবিক রকমভাবে কাঁপছে। আমি আসলে বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। এ অবস্থায় হেঁটে বাড়ি পৌঁছানো সম্ভব নয়। আমি রুদ্রর পেছনে উঠে বসি। সে বাইক চালাচ্ছে। এতটা সময়ের ব্যবধানে আমি নিজেকে অনেক পরিবর্তন করেছি, মনকে শক্ত করেছি। কিন্তু এখনও হঠাৎ হঠাৎ রুদ্রর প্রতি আমি দুর্বল হয়ে পড়ি। ওর কথা মনে পড়লে চাপা কষ্ট অনুভূত হয়। সবসময় কিন্তু এমনটা হয় না। কখনো কখনো মনে পড়লে দূর বলেও এড়িয়ে যেতে পারি আমি। কিন্তু এখনও কেন পুরোপুরিভাবে তাকে ভুলতে পারি না, সেই উত্তরই আমার মিলে না। বাড়ির সামনে এসে বাইক থেকে নামার পর শুভ্র বলল, এখন থেকে বৃষ্টি হচ্ছে দেখলে আমায় ফোন করবেন, আমি আপনাকে নিয়ে আসব। আমি মৃদু হেসে বললাম, আপনার কষ্ট করতে হবে না,
যে কষ্ট পেতে চায় তাকে সেই কষ্ট পাওয়া থেকে কি বঞ্চিত করা ঠিক? কষ্ট পাওয়াটা সার্থক হতো যদি উদ্দেশ্য সফল হতো। তার মানেটাও পরিষ্কার, আপনি তো আমায় পছন্দ করেন, তাই না? না, স্রেফ পছন্দ নয়, ভালোবাসি। এই কথাটা শুভ্র আমার চোখের দিকে তাকিয়ে বলল। আমি নিচের দিকে তাকিয়ে মৃদু হেসে বললাম, এজন্যই বলেছি কষ্ট পাওয়া তখনই সার্থক হয় যখন উদ্দেশ্য সফল হয়। আপনি আমায় ভালোবাসেন, কিন্তু আমি তো আপনাকে বাসি না। কেন? আপনি কি অন্য কাউকে ভালোবাসেন? হ্যাঁ বললে মিথ্যে বলা হবে, আবার না বললেও মিথ্যে বলা হবে। আমার আল্লাহ ভালো বলতে পারবেন। আমি বুঝিনি। যখন আমরা সিলেটে থাকতাম তখন একজনের সঙ্গে পরিচয় আমার, নাম রুদ্র। একটা সময় ভালো লাগা থেকে ভালোবাসাও তৈরি হয়। আমি তাকে বলিও, কিন্তু ভালোবাসার বিনিময়ে ভালোবাসা নয়, বরং অবহেলা পেয়েছে। যতবার ভালোবাসি বলে তার কাছে ফিরে গিয়েছি, ততবার সেও আমায় ফিরিয়ে দিয়েছে। তার থেকে দূরে থাকার, তাকে ভুলে থাকার জন্য কত কিছু না করেছি, সফল হতে পারিনি। যতবার তার খোঁজ খবর নিয়েছি আমি, নিরাশ হয়েছে। তার ওই রঙিন দুনিয়ায় নবনী বলতে কারো স্থান ছিল না, নেইও। তাকে তো ভুলতে পারিনি, তবে নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করেছে। এখন আমি নিয়মিত নামাজ পড়ি। একবারও কিন্তু আমি আল্লাহর কাছে এটা বলি না যে আমি তাকে ভুলে যেতে চাই, বরং প্রতিবার আমি তার কাছে মানসিক শান্তি চাই। আল্লাহ আমায় নিরাশ করেনি। মনের জোর, মানসিক শক্তি নিয়ে এখন আমার পথ চলা। সেখানে আমি আর পারবো না অন্য কোনো সম্পর্কে জড়াতে। শুভ্রর দিকে তাকিয়ে দেখলাম তার চুল থেকে টপটপ করে পানি পড়ছে। এতক্ষণ সে আমার দিকে তাকিয়ে থাকলেও আমি তার দিকে তাকানোর সাথে সাথে সে দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিয়েছে। আমার কেন জানি মনে হচ্ছে সে কান্না অথবা কষ্ট লুকানোর চেষ্টা করছে। আমার খারাপ লাগছে, কিন্তু আমি নিরুপায়। আমি খুবই শান্ত স্বরে বললাম, আপনার হয়তো এখন খারাপ লাগছে, হতে পারে কষ্ট হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন, ভবিষ্যতে এই যে কষ্টগুলো পেতেন সেগুলো এই কষ্টের কাছে কিছুই না। এখনও কিছুই হয়নি, আপনি মুভ অন করতে পারবেন। সে মুচকে এসে বলল, নবনী, আপনি আল্লাহর কাছে মানসিক শক্তি চেয়েছেন নামাজ পড়ে, আল্লাহ আপনাকে দিয়েছে। আমিও যদি নামাজ পড়ে আল্লাহর কাছে আপনাকে চাই, তাহলে কি উনি আপনাকে আমায় দেবে না? আমি যে রুদ্রকে চাইনি তাও কিন্তু নয়। প্রথম দিকটা আমি রুদ্রকেই চেতাম খুব করে, কিন্তু যতবার দেখতাম সে আমায় ছাড়া ভালো আছে, অন্য মেয়েদের মাঝে আমার কথা স্মরণ করার সময় নেই, তখন থেকেই হয়ে উঠলাম আমি অন্য নবনী। আমার মাথায় একটা কথাই ঘুরতে লাগলো, আমি তো ফেলনা নই, সস্তা নই, তাহলে বারবার কেন আমি ছোট হব? এটাকে ইগো ভাববেন না। সেলফ রেসপেক্ট জেগে ওঠে আমার মধ্যে। তখন থেকে আমি আল্লাহর কাছে মানসিক শক্তি আর মানসিক শান্তি ছাড়া আর কিছুই চাইনি। রুদ্রর কাছে অন্য মেয়েদের প্রায়োরিটি আছে, কিন্তু আপনার কাছে অন্য ছেলেদের প্রায়োরিটি নেই। আপনার জগৎ অন্যরকম। আপনি ভুল মানুষকে মনে যেতে চেয়েছেন বলেই হয়তো আল্লাহ আপনাকে রুদ্রকে দেয়নি। হতেই পারে সে আপনার জন্য সঠিক মানুষ নন। এবার দেখি কার মনোজাতের জোর বেশি, আল্লাহ আপনায় আমায় দেয় নাকি না দেয়। শুধু একজনের চাওয়ার ভিত্তিতেই কিন্তু পূর্ণতা পাওয়া যায় না। যখন দুটি মানুষই মোনাজাতে দুজনকে চায়, তখনই কেবল সম্ভব হয়। হতে পারে আপনার মতো আরও অনেকেই নামাজ পড়ে আমায় চায়, হতে পারে অন্য অনেক মেয়েই নামাজ পড়ে আপনাকে চায়, অথচ আপনি চাচ্ছেন আমাকে। সেখানে কি করে পূর্ণতা পাওয়া সম্ভব? শুভ্র চুপ করে আছে। আমি বললাম, শুনুন, অনেকেই বলবে একতরফা ভালোবাসার শান্তি আছে, এখানে হারানোর ভয় নেই। যারা এই কথা বলে তারা কখনো কাউকে ভালোবাসতেই পারেনি। একতরফা ভালোবাসার সবচেয়ে কষ্ট বেশি। এখানে আপনি একজনকে সবটা দিয়ে ভালোবাসেন, কিন্তু অপর পাশের মানুষটা আপনার এই ভালোবাসা বুঝতে নারাজ। সে আপনার ভালোবাসা বোঝে না বা বুঝতে চায় না। তখন ঠিক কী পরিমাণ কষ্ট হয় আপনি বুঝতেও পারবেন না। কত শতবার ইচ্ছে করবে একটা বার তাকে জড়িয়ে ধরে কাঁদতে, কিন্তু সেই ইচ্ছে অধরাই রয়ে যাবে। একদিকে আপনি কষ্টে কষ্টে মরলেও অন্যদিকে মানুষটা হ্যাপি থাকবে। আপনি এটা সহ্য করতে পারবেন না, সহ্য করার মতোও নয়। আমি এই সিচুয়েশনটা পার করে এসেছি, এখনও মাঝে মাঝে একই সিচুয়েশনে পড়তে হয়। কাজেই আমি চাই না একই কষ্ট অন্য কেউ পাক, এবং সেটা আমারই জন্য। শুভ্র এবারও নিশ্চুপ। আমি গোপনে দীর্ঘশ্বাস নিয়ে বললাম, বাড়ি যান, অবশ্যই আল্লাহর কাছে যান, তবে সেটা শান্তি, আমায় নয়। আমি চাই আপনি ভালো থাকুন। আমি চলে আসার মুহূর্তে সে পেছন থেকে বলে, দেখাই যাক শেষটা কি হয়। যদি না পাই ধরে নেব এর চেয়েও ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। আমি তার দিকে ঘুরে দাঁড়িয়ে বললাম, কথায় আছে, কায়া মানে মুখ দেখলে মায়া বাড়ে। রুদ্র থেকে দূরে থাকার জন্যই কিন্তু আমি অনেকটা ভালো আছি, কারণ তার সঙ্গে এখন আমার দেখা হয় না। আমি চাই আজ থেকে আপনার সঙ্গে আমার দেখা না হোক। কাজটা আমার জন্য কষ্টকর, তবে চেষ্টা করতে তো আপত্তি নেই। আমি চেষ্টা করব। আমি বাড়ির ভেতর চলে আসি আর সেও চলে যায়। এরপর থেকে তার সাথে আমার যোগাযোগ কমতে থাকে। মেসেজ করলেও তেমন একটা রেসপন্স করি না। সে নিজেকে গুটিয়ে নিচ্ছে। এদিকে আমিও তো ব্যস্ত আমার নিজের জীবন নিয়ে। প্রতিটা ভালোবাসার মানুষই ভালো থাকুক। শুভ্রর সাথে আমার আর দেখা হয়নি, তবে ফায়াজের মাঝে এসেছে ব্যাপক পরিবর্তন। সে রিলেশনশিপে থাকার পরও আমার সাথে কথা বলেছে, যোগাযোগ রাখার চেষ্টা করেছে।
আমি যতটা পেরেছি এড়িয়ে গিয়েছি। তার সপ্তাহ দুয়েক পরই আবার তার মাঝে আমূল পরিবর্তন আসে। সে ঘন ঘন আমার সাথে কথা বলার চেষ্টা করে। আমার কাছে এই ব্যাপারটা ভালো লাগেনি। আমি তাকে সরাসরি বলে দিয়েছিলাম তার এই পাগলামি আমার পছন্দ নয়। এর মাঝে সেও চুপসে গেছে, কমিয়ে দিয়েছে তার পাগলামি। প্রাইভেট থেকে বাড়িতে ফিরে আসার পর আদিবের কাছে জানতে পারলাম অজানা একটি কথা। আমার জন্য নাকি বিয়ের প্রস্তাব এসেছিল। বাবা মা কেউই রাজি নয়, তবুও পাত্রপক্ষরা নাকি একবার দেখে যেতে চায় আমায়। আমি সোফায় গা এলিয়ে দিয়ে আদিবকে জিজ্ঞেস করলাম, তোকে এসব কে বলল? কেউ বলেনি, আব্বু আম্মু আমার সামনেই বলছিল, তখন শুনেছি। আচ্ছা আপু, তোমার কি বিয়ে হয়ে যাবে? আদিবের প্রশ্নে আমি হেসে ফেললাম। ওর চুলে হাত বুলিয়ে বললাম, এখনই নয়, দেরি আছে। বিয়ে হলে কি তুমি আমায় ভুলে যাবে? কখনোই না, তোকে সাথে করে নিয়ে যাব। সত্যি? 3 সত্যি। আমি ঘরে এসে ফ্রেশ হয়ে নিলাম। বিয়ে নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমার। আর এটাও জানি বাবা মাও এখন আমার বিয়ে নিয়ে ভাবছে না, অন্তত আমার অমতে তো কখনোই বিয়ে দেবে না। তাই বাড়তি দুশ্চিন্তা না নিয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম। সিলিংয়ের দিকে তাকিয়ে ফ্যানের ভন ভন শব্দ করে ঘোরা দেখছিলাম। আমার মাঝে মাঝে নিজেকে রোবট মনে হয়। একটা লিখিত রুটিনের মাধ্যমে চলছে আমার জীবনের গতিধারা। যতটুকু লেখা আছে ঠিক ততটুকুই কার্যক্রম সম্পন্ন হচ্ছে, এর বেশি নয়। অথচ এমনটা আমার কাম্য ছিল না। আমারও ইচ্ছে করে আগের মতো হাসি খুশি সময়টা ফিরে পেতে। আমি কি পাবো কখনো? ঘুম ভাঙল সন্ধ্যার দিকে। কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম টেরি পাইনি। চোখ মেলে দেখি মা চুলে হাত বুলিয়ে দিচ্ছে। ঘুমটা হয়তো এজন্যই ভেঙেছে। মা মিষ্টি করে হেসে জিজ্ঞেস করে, নামাজ পড়বি না? ঘুম ঝরানো কণ্ঠে বললাম আমি। চুলের মাঝে বিলি কাটতে কাটতে মা বলল, রোবটের মতো জীবনযাপনে কোনো শান্তি নেই। হয়তো ব্যস্ততার মাঝে ক্ষণিক সময় কষ্ট ভুলে থাকা যায়, তবে সেটা চিরদিনের জন্য নয়। কিছু বুঝতে না পেরে জিজ্ঞাসু দৃষ্টিতে আমি মায়ের দিকে তাকিয়ে রয়েছি। মা আবার বলা শুরু করলো, তোর অনুমতি ছাড়াই তোর ডায়েরি পড়ে ফেলেছি, এজন্য দুঃখিত। একটা কঠিন সত্য কি জানিস নবনী? যার জন্য তুই নিজেকে পাল্টাবি, সেই একদিন তোকে ভেঙে চলে যাবে। তাই যদি পাল্টাতে হয় তাহলে নিজের জন্য নিজে পাল্টাবি, অন্য কারোর জন্য নয়। এবার উঠে নামাজ পড়। মা চলে গেল। আমি সেভাবেই কিছুক্ষণ শুয়ে রইলাম। মায়ের প্রতিটা কথা বোঝার চেষ্টা করলাম। আসলেই এটা কি কখনো কোনো জীবন হতে পারে যাকে ভুলে থাকার জন্য আমার এত ব্যস্ততা? দিন শেষে তো তাকে একবার হলেও মনে পড়ে, কিছুটা হলেও খারাপ লাগে। তাহলে পুরোটার সময় ব্যস্ততায় রোবটের মতো কাটিয়ে লাভ কি? মনে যখন পড়বেই পড়ুক, বাকিটার সময় নিজেকে হাসি খুশি এবং ভালো রাখতেই পারি আমি। শোয়া থেকে উঠে বসে দীর্ঘশ্বাস নিলাম। এরপর টেবিল থেকে ডায়েরিটা তুলে নিয়ে কিছুক্ষণ আনমনে হাত বুলিয়ে রান্নাঘরে চলে যায়। যেই পাতায় রুদ্রকে নিয়ে লেখা ছিল সেগুলো পাতা ছিঁড়ে ছিঁড়ে আগুনে পুড়িয়ে দিচ্ছিলাম। যে মানুষটা সবার জন্য উন্মুক্ত, সেই মানুষটা কখনো আমার ব্যক্তিগত সে হতে পারে না। এরপর ডায়েরিটা ময়লা ঝুড়িতে ফেলে দিয়ে অজু করার জন্য ওয়াশরুমে চলে যায়। নামাজ পড়ে ড্রয়িং রুমে আসার পর আদিব জানালো ফায়াজ এসেছিল বাসায়, বাইরে দেখা করতে বলেছে। আমি গেলাম। সে দরজার বাইরে পায়চারি করছিল। আমায় দেখে অস্থির হয়ে বলল, তুমি কেমন আছো নবনী? আমি শান্ত ভঙ্গিতে বললাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আমি ভালো নেই, তোমাকে ছাড়া আমি কোনোভাবেই ভালো থাকতে পারছি না। আমি চুপ করে তার দিকে তাকিয়ে রইলাম। সে আমার দিকে আরেকটু এগিয়ে এসে নিচু স্বরে বলল, কতদিন দেখা হয়নি আমাদের, এতটা কাছাকাছি থাকার পরও তুমি কি আমায় একটু মিস করোনি? না না। কিছুক্ষণ মৌন থেকে বললাম, আপনাকে মিস করার মতো কি কোনো কারণ আছে? অথবা আপনি কি আমার এমন কেউ হন যে মিস করতেই হবে? তুমি আমার উপর রাগ করে আছো তাই না? মানে আপনার উপর আমি কেন রাগ করব? দেখো নবনী, তিয়াসার সাথে আমি রিলেশনশিপে গিয়েছি তোমার উপর রাগ করে। তোমায় কতবার বলেছি আমি ভালোবাসি তোমাকে আমি, কিন্তু তুমি বারবার আমায় নিরাশ করেছ, আমায় ফিরিয়ে দিয়েছ। তাই জেদ করে আমি রিলেশনে জড়াই, তোমায় দেখানোর জন্যই যে আমার জন্য অনেকেই পাগল, আমায়ও অনেকে ভালোবাসে। তবু আমি শুধু তোমার পেছনে ঘুরেছি। আমি হেসে ফেললাম ফায়াজের কথা শুনে। মুচকি হাসতে হাসতে বললাম, সরি, আপনার কথা শুনে না হেসে পারলাম না। আচ্ছা, আপনাকে তো আমি রুদ্র কথা বলেছিলাম তাই না? এটাও নিশ্চয়ই বলেছিলাম সে আমায় প্রতিবার কিভাবে অবহেলা করত, অপ্রয়োজনে মিথ্যা বলতো, বলেছিলাম না? আমি এই পর্যন্ত কতগুলো প্রপোজাল পেয়েছিলাম, এখনও পাই। আপনি তো সবই জানেন না? এরপর কিন্তু আমার একবারও মনে হয়নি আমি কোনো রিলেশনশিপে যাই। রাগজেদ আমারও হতো, তবে এরকম নয় যে রুদ্রকে দেখাই সে ছাড়াও আরও অনেক ছেলেই আমার দিওয়ানা, আরও অনেকেই চায় আমায়। ইভেন আমার কখনো ভাবনাও আসেনি এসব। রাগজেদ হতো এটা ভেবে আমার নিজেকে ভালো রাখতে হবে, তবে সেটা রিলেশনশিপে গিয়ে নয়। এখন আপনার আর আমার মধ্যকার পার্থক্যটা বুঝতে পেরেছেন? ফায়াজ অসহায়ের মতো বলল, বুঝতে পেরেছি। আমি সরি সবকিছুর জন্য। আমি তিয়াসার সাথে ভালো ছিলাম না, বারবার শুধু তোমার কথা মনে পড়তো, তাই ব্রেকআপ করে ফেলেছিলাম। ব্রেকআপের পরও আমি ভালো নেই নবনী, আমার তোমাকে চাই। ওয়েট,
রিলেশন থাকাকালীন আপনি ভালো ছিলেন না, ব্রেকআপ করার পরও আপনি ভালো নেই, ঠিক এজন্যই আপনি আমার কাছে ফিরে এসেছেন, তাই না? তার মানে তো এটাই দাঁড়ায়, আপনি যদি তিয়াসের সাথে ভালো থাকতেন অথবা ব্রেকআপের পরও ভালো থাকতেন তাহলে কখনোই ফিরে আসতেন না। অর্থাৎ আমাকে আপনার প্রয়োজন ভালো থাকার জন্য। সরি টু সে, আমি কারো প্রয়োজন হতে রাজি নই। আপনাকে আগেও আমি চাইনি, আর এখন তো প্রশ্নই আসে না। মাফ করবেন। ফয়াজকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমি বাড়ির ভেতর চলে আসি। মায়ের বলা কথাগুলো শোনার পর থেকে নিজেকে অন্য নবনী মনে হচ্ছে। অন্যরকম শান্তি আমার মধ্যে এখন বিরাজমান। এই নবনী কারো প্রয়োজন হবে না, এই নবনী কারো প্রয়োজনের প্রয়োজন হতেও রাজি নয়, এই নবনীর কারো দয়ার প্রয়োজন নেই। সে নিজেই নিজের রাজ্যে মূল্যবান ব্যক্তি। আমার সাথে বারবার ফায়াজের যোগাযোগ এবং কথা বলার চেষ্টা যখন ব্যর্থ হলো তখন ফায়াজ নিজেও কিছুটা দমে গিয়েছে। একটা বড় পরীক্ষা রয়েছে আমার সামনে। আমি নিজেও বেশ উত্তেজিত এটা জানার জন্য যে আমি কতটা পেরেছি নিজের মাঝে পরিবর্তন আনতে। তবে হ্যাঁ, আগের মতো রোবটের ন্যায় জীবন আমি কাটাচ্ছি না। আগে যেমন কলেজে গিয়ে এক কোণায় চুপচাপ বসে থাকতাম, কারোর সাথে কথা বলতাম না, এখন আর তেমনটা নেই আমি। এখন আমার এক ঝাঁক ফ্রেন্ড রয়েছে। আমরা একসাথে কলেজে আসা যাওয়া করি, একসাথে টিফিন খাই, আড্ডা দিই, মন চাইলেই পড়ার ফাঁকে ফাঁকে বাইরে ঘুরতে যেতে পারি। এখন আমার জীবনের আরও একটা মানে রয়েছে। জীবন মানেই শুধু কষ্ট নয়, জীবন মানে আনন্দ, সুখ এবং শান্তি। আপনি কিভাবে আপনার জীবনকে ভালো রাখবেন সেটা নির্ভর করে আপনার উপর, নিজের ইচ্ছা শক্তির উপর, যেটা আমি করতে পেরেছি। আমার সামনে পরীক্ষাটা কি জানেন? রুদ্রর মুখোমুখি হওয়া। আমরা আজ সিলেট যাচ্ছি রোজের বিয়ের দাওয়াতে। আমি যদি আগের নবনী থাকতাম তাহলে হয়তো কখনোই রোজের বিয়েতে যেতাম না। তবে আগের আমি আর এখনকার আমির মধ্যে বিস্তর তফাৎ। ঠিক কতটুকু তফাৎ সেটাও একটু ছালাই করে নিতে চাই আমি। আজ রোজের গায়ে হলুদ। আমরা আজই যাচ্ছি সিলেটে। আমাদের যেতে যেতে সম্ভবত গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে। বাবা কাজের জন্য যেতে পারেনি। মা, আমি আর আদিব যাচ্ছি। বাবা স্টেশনে এসে ট্রেনে উঠিয়ে দিয়ে গেছে। ট্রেন ছাড়ার মুহূর্তে হন্তদন্ত হয়ে একজন এসে আমার পাশে বসে মুখ থেকে মাস্ক সরিয়ে সে হাঁপাচ্ছে। সে অন্য কেউ নয়, শুভ্র। মা আর আদিব দুজনেই শুভ্রকে চিনতে পারে, ওদের মধ্যে কথাও হয়। আদিব বোধহয় বেশি খুশি হয়েছে শুভ্রকে দেখে। মা যেহেতু জানে না আমাদের পরিচয় রয়েছে, তাই শুভ্র আগ বাড়িয়ে আমার সাথে কোনো কথা বলল না। সেদিনের মতো আজও মা ট্রেনে ঘুমিয়ে পড়েছে। শুভ্র ওর ফোনটা আদিবকে গেম খেলতে দিয়ে বিস্ময় নিয়ে বলে, মিরাক্কেল কিভাবে হয় দেখেছেন? আমি তো ভাবতেই পারিনি আপনার সাথে দেখা হয়ে যাবে। সবই আল্লাহর ইচ্ছা, বুঝলেন? তবে যাই বলেন, আমি কিন্তু ব্যাপক খুশি। আমি চুপচাপ তার কথা শুনে যাচ্ছি, আমার দৃষ্টি বাইরের দিকে। সে বলল, কিন্তু আপনি এমন নিশ্চল কেন? অবাক হননি একটু? নাকি আমার উপস্থিতি আপনার মাঝে বিরক্তের সৃষ্টি করছে? আমি এবার তার দিকে তাকালাম। কিছু না বলে ফোন বের করে আমার আর তিথির মেসেজ বক্স বের করে তার সামনে ধরলাম। সে ঢোক গিলে জিভ কাটল। আমি চোখ পাকিয়ে বললাম, শুধু শুধু নাটক করার কোনো প্রয়োজন নেই, আপনি জেনে শুনে এসেছেন। দূর, তিথি সব বলে দিল। আপনি প্লিজ চুপচাপ বসে থাকেন। আচ্ছা, চুপ থাকলাম। এরপর সত্যি সত্যি আর কোনো কথা বলেনি শুভ্র। শেষ কথা বলল ট্রেন থেকে নামার পর। প্রায় ফিসফিস করে কানের কাছে বলে গেল, বিয়েবাড়িতে দেখা হচ্ছে। আমি অবাক হলাম। রোজের বিয়েতে সে আসবে কেন? সে কি রোজেরও পরিচিত? তাকে নিয়ে মাথা ঘামালাম না। অনেকটা সময় বাদে পরিচিত জায়গায় এসে পুরনো দিনের গন্ধ পাচ্ছিলাম যেন। আমাদের সিলেট পৌঁছাতে অনেক রাত হয়ে গেছে। গেটের কাছ থেকে এসে রোজের বাবা আমাদের রিসিভ করেছে। এক পা করে বাড়ির দিকে এগোচ্ছি, আর আমার হৃৎপিণ্ড যেন একটু একটু করে লাফাচ্ছিল। রোজের বাসায় প্রচুর মেহমান, তবুও আমাদের রেস্ট করার জন্য আলাদা একটা রুম ছেড়ে দেওয়া হলো। অনেকদিন বাদে রোজকে দেখে কান্না পেয়ে গেছে আমার। রোজ নিজেও কেঁদে ফেলে। সে রাতে অনেকক্ষণ বারান্দায় বসে বসে গল্প করছি ওর সাথে। কাল বিয়ে, আজ সারা রাত জাগলে সকালে আবার উঠতে পারবো না, তাই দুজনেই ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম ভাঙে রোজের মায়ের ধাক্কাধাক্কিতে। একবার আমায় ধাক্কাচ্ছে, আরেকবার রোজকে। দুজনই রাতে সবার পরে ঘুমিয়েছে বলে এখন ঘুম কাটাতে কষ্ট হচ্ছে। সকালে নাস্তা খাওয়ার পর পার্লারে যাওয়ার জন্য রেডি হতে বলল। আমি ব্যাগ থেকে গাউন বের করছিলাম, তখন মা একটা লাল জর্জেট শাড়ি আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা পর। আমি অবাক হয়ে বললাম, শাড়ি পরবো? কিন্তু আমি তো গাউন নিয়ে এসেছি মা। আমি চাই তুই আজ শাড়ি পরবি। আমি হেসে ফেললাম, বললাম, আচ্ছা যাও, শাড়ি পরবো। যারা যারা পার্লারে যাব সবাই মিলে নিচে নামছিলাম। নিচে এসে আমি থমকে যাই। রোজ গাড়ি থেকে একটু দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। আমায় দাঁড়িয়ে থাকতে দেখে রোজ বলে, কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন? চল। আমি মৃদুস্বরে বললাম, উনিও কি যাবেন? আমার ইশারা করা জায়গায় তাকিয়ে রোজ বলল, রুদ্র ভাইয়ের কথা বলছিস? হ্যাঁ, সেই তো পার্লারে নিয়ে যাবে। সবাই গিয়ে গাড়িতে বসেছে, আমি আর রোজই রয়েছি। রোজ তাড়া দিয়ে নিজেও এগিয়ে গেল। রুদ্রর ফোনে কথা বলা শেষ। রোজের দিকে তাকানোর পর তার দৃষ্টি এসে আটকে যায় আমার দিকে। সঙ্গে সঙ্গে যেন তার চোখে মুখেও বিস্ময় ভর করে, যেটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম।
আমি একটু একটু করে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলাম। সে হাসি হাসি মুখ করে আমার দিকে তাকিয়ে বলল, নবনী, তুমি তুমি কখন এসেছো? কেমন আছো? আমি ছোট করে বললাম, আলহামদুলিল্লাহ। পাল্টা তাকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করিনি সে কেমন আছে। সে নিজেই বলল, আমি কেমন আছে জিজ্ঞেস করলে না তো? আপনি সবসময় ভালোই থাকেন, আমি জানি। আপনার সব খোঁজখবর পাই তো। মুচকি হাসল রুদ্র। আমি গিয়ে গাড়িতে বসলাম। রুদ্র আর ড্রাইভার বসলো সামনে। মেয়েরা রুদ্রর সাথে দুষ্টুমি করে কথা বলছে, হাসাহাসি করছে। রুদ্র নিজেও ওদের সঙ্গ দিচ্ছে। কেবলমাত্র আমি ফোন ঘাটাঘাটি করছিলাম। তাদের সঙ্গ দেওয়া বিন্দুমাত্র আগ্রহ বোধ করলাম না। তবে রুদ্র বেশ কয়েকবার আমায় খোঁচা মেরে কথা বলছে। যার নমুনা এমন, নবনী দেখি ঢাকায় গিয়ে আরও বড়লোক হয়ে গেছে। কথাই বলো না এখন, আগের চেয়ে সুন্দর হয়েছে। বয়ফ্রেন্ড বুঝি কথা বলতে বারণ করেছে? আমি তার প্রতিটা কথা উপেক্ষা করে তিথিকে কল দিয়ে ওর সাথে কথা বলেছি। ওরাও পার্লারে আসছে। রুদ্রর কিছুটা হলেও বোঝার কথা আমি তার সাথে কথা বলতে ইন্টারেস্টেড নই। পার্লারের সামনে গাড়ি থামতেই আমি সবার আগে নামি। তিথি আর লিমা আমাদের আগে চলে এসেছে। তিনজনকে জড়িয়ে ধরে কান্না আটকাতে পারিনি। এক এক করে সবাই আগে সাজছিল। আমি, তিথি আর লিমা বসে বসে গল্প করছিলাম। 4-5 জনের একত্রে সাজা শেষ হলে ওরা আগে কমিউনিটি সেন্টারে চলে যায়। এরকম করে বেশিরভাগই চলে গেছে। এখন আছি শুধু আমি, রোজ, তিথি, লিমা আর রোজের 2টা বান্ধবী আর 2জন কাজিন। আমরা সবাই একসাথে বের হয়েছি। তার আগে বলে রাখি, সাজার পর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে আমি মুগ্ধ হচ্ছিলাম। আমি এর আগে কখনো চুলে খোপা করিনি। আজ চুলের খোপায় গুজে দেওয়া হয়েছে 3টে লাল টকটকে রক্তগোলাপ। কানের দুলের এবং গলার মালার সাদা পাথরগুলো হীরের মতো চকচক করছে। লাইটের আলো পাথরের উপর পড়ায় সেগুলো আমার মুখে গলায় কিরণ ছড়াচ্ছিল। আমার ভেতরকার সে আমি যেন আমার প্রশংসা করছিল। আমরা 8 জন একসাথে কমিউনিটি সেন্টারে গিয়ে পৌঁছাই। কত মানুষজন সেখানে, যারা আমাদের দিকে তাকাচ্ছিল, কিছু সময়ের জন্য হলেও তাকিয়েছিল। হতে পারে রোজের জন্য, কারণ বৌসাজে আজ তাকে কতটা সুন্দর লাগছে সেটা আমি বলে প্রকাশ করতে পারবো না। আমার দৃষ্টি কিন্তু একজনের দিকে আটকে গিয়েছিল। রুদ্রর পলকহীন চাহনি আমার দৃষ্টি এড়িয়ে যেতে পারেনি। সে আমার দিকে এগিয়ে আসার আগেই মাঝখানে শুভ্র এসে দাঁড়ায়। ব্যস্ত ভঙ্গিতে বলে, দাঁড়ান, আগে আপনাকে নয়ন ভরে দেখি। এরপর আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তার বুকের বাঁ পাশে হাত রেখে বলে, হায়, দিলে চোট লেগে গেছে। ইচ্ছে করছে লাল পরীকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যায়। বুকের মাঝে আটকে রাখি। শুভ্র হাত দুটো প্রসারিত করে দাঁড়ায়। আমি তার বুকে কিল দিয়ে রোজের কাছে চলে যাই। রুদ্রকে দেখতে পাই, ক্ষুব্ধ হয়ে তাকিয়ে রয়েছে সে। শুভ্র বিয়েতে এসেছে তিথির কাজিন সেজে, তাও শুধুমাত্র আমার জন্য। বিয়েবাড়িতেও মেয়েরা রুদ্রকে জেকে ধরেছে, একসাথে ছবি তুলছে, আড্ডা দিচ্ছে, ওদের পছন্দের গান শোনাচ্ছে। আমার কিন্তু একটুও খারাপ লাগছে না, বরং স্বাভাবিকই লাগছে, কারণ আমি অভ্যস্ত তার সম্পর্কে সব জানার পর। বরযাত্রী আসার পর সবাই যখন বর নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তখন রুদ্র আমায় টেনে একপাশে নিয়ে যায়। ভ্রুকুচকে জিজ্ঞেস করে, ইগনোর কেন করো? বয়ফ্রেন্ড শিখিয়ে দিয়েছে? আমার কোনো বয়ফ্রেন্ড নেই, সরুন, আমি যাব। দাঁড়াও। রুদ্র 2 হাত দিয়ে বেরিয়ে দিয়ে বলল। চোখ রাঙিয়ে জিজ্ঞেস করলো, ওই ছেলেকে যার সাথে একটু আগে কথা বললে, সে কি তোমার বয়ফ্রেন্ড? বললাম না আমার কোনো বয়ফ্রেন্ড নেই। তাহলে সে কি করে আমার বয়ফ্রেন্ড হবে? আমার রাগেও রুদ্র বিচলিত হলো না, বরং ওকে খুশি দেখালো। মৃদু হেসে বলল, তাহলে কি ওই ছেলে তোমায় ভালোবাসে? বাসতেই পারে। আপনি ভালোবাসতে পারেননি বলে কি আর কোনো ছেলে ভালোবাসতে পারবে না? রুদ্র দাঁতে দাঁত চেপে বলল, তোরে আমি মেরেই ফেলবো। এখনও তোর রাগ কমেনি একটুও? কমবেও না। যারা আমার রাগ জেদ মেনে নিতে পেরেছে তারা এখনও অবধি আমার জীবনে আছে। আপনি পারেননি বলেই আমরা আলাদা হয়েছি। যদি বলি আমিও ভালোবাসতাম, তাহলে সেটাই হবে আজকের দিনের সবচেয়ে বড় মিথ্যা কথা। রুদ্র এবার আমার গাল দুটো চেপে ধরে বলে, সুন্দর হওয়ার সাথে সাথে রাগও বেশি বেড়ে গেছে। তুই জানিস আজকে তোকে কতটা সুন্দর লাগছে? ইচ্ছে করছে তোর ঠোঁট দুটো খেয়ে ফেলি। আমি তার হাতে নখ ডাবিয়ে খামচে দিয়ে হাতটা সরিয়ে দিলাম। রাগি রাগি গলায় বললাম, নিজের লিমিট ক্রস করবেন না একদম। আপনার আমার উপর কোনো অধিকার নেই, তাই আমার সাথে কিভাবে কথা বলা উচিত সেটা আগে ভেবে নেবেন। আমি চলে আসার মুহূর্তে সে আমার হাত টেনে ধরে। আমি ধমক দিয়ে হাত ছাড়তে বলি, সে ছাড়ে না। এক হাতে আমার হাত ধরে রেখে অন্য হাতে মোবাইল বের করে গ্যালারি থেকে একটা ছবি বের করে আমায় দেখায়। ছবিটা দেখেই বলে, মনে পড়ে কিছু? এটা তো, হ্যাঁ, এটা রেস্টুরেন্টের ছবি। প্রথম যেদিন রেস্টুরেন্টে দেখা হয় আমি লুকিয়ে সেদিন তোমার ছবি তুলেছিলাম। যদিও পরে জেনেছিলাম সেদিন তুমিও লুকিয়ে লুকিয়ে আমার অনেকগুলো ছবি তুলেছ। তুমি সিলেট থেকে ঢাকায় যাওয়ার দিন আমি স্টেশনে গিয়েছিলাম, কিন্তু ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে। ফোন করেছিলাম তোমায়, কিন্তু ফোনও বন্ধ পাই। সোশ্যাল মিডিয়াতেও তোমার কোনো চিহ্ন ছিল না। কম বেশি সময় কিন্তু আমি তোমাকে দিতাম, কিন্তু যখন তুমি নিজে যোগাযোগ রাখতে চাইলে না, তখন থেকে আমিও আর যোগাযোগ করার চেষ্টা করিনি। আমি শব্দ করে হেসে ফেললাম। হাসতে হাসতে বললাম, কিছু একটা যে মিসিং করলেন। কিছু বলতে বোধহয় ভুলে গেছেন।
আচ্ছা সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। আপনি আসলে আমায় ভালোবাসতেন না, ভালো লাগতো আমায়, একটা মোহ কাজ করতো আমার প্রতি, অন্য সবার থেকে আলাদা একটা টান ছিল আমার প্রতি। কিন্তু যখন এবং যেদিন থেকে আপনি বুঝতে পেরেছেন আমি আপনার উপর দুর্বল, সেদিন থেকে একটু একটু করে আপনি আমায় অবহেলা করতে শুরু করেন। যেদিন থেকে বুঝতে পারলেন আপনাকে ছাড়া আমার চলবেই না, সেদিন থেকে পুরো দমে অবহেলা শুরু করলেন। বাকিদের মতো আমায়ও তখন থেকে অপশন বানিয়ে ফেললেন। আপনার ধারণা ছিল যত খুশি অবহেলা করেন না কেন আমি সব সহ্য করে থেকে যাব। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি একটা মানুষকে দিনের পর দিন অবহেলা করে যাবেন আর অপর মানুষটিও অবহেলা সহ্য করে রয়ে যাবে? আপনি যদি অল্প একটু ভালোবাসা দিতেন তবু আমি থেকে যেতাম, কিন্তু আপনি কি করেছেন? বারবার আমায় ফিরিয়ে দিয়েছেন। আপনি আসলে চাননি একজনের জন্য আরও 10 জনকে হারাতে। আমার সঙ্গে আপনার রিলেশন হলে আপনি একটা দায়িত্ববোধে আটকে যেতেন, বাকি মেয়েদের থেকে যেই পরিমাণ প্রায়োরিটি দাম পান সেগুলো আর পেতেন না। কিন্তু এগুলো তো আর আপনি আমায় এক্সকিউজ হিসেবে দেখাতে পারেননি। আপনি তখন আরেক চাল চাললেন, আপনার ক্যারিয়ারকে আপনি ইস্যু করলেন। অথচ সে সময়টা আপনি অন্যদের সঙ্গে যে সময় ব্যয় করেন তার থেকে অল্প একটু সময় পেলেও আমি থেকে যেতাম। আমি চলে যাওয়ার পরও আপনার জীবনে বিন্দুমাত্র কোনো রকম প্রভাব পড়েনি। কেউ না কেউ এসে সে জায়গাটা ভরাট করেছে। আর আজ যখন এতগুলো দিন বাদে আমায় দেখলেন তখন আবারও আপনার মোহ কাজ করা শুরু করেছে। আপনি আসলে সৌন্দর্যের পূজারী, স্বার্থের পাগল। আপনার কথা হচ্ছে বাকি সবাইকে মেনে নিয়ে থাকতে পারলে আপনার কোনো সমস্যা নেই, আপনি মেয়েদের সাথে ইচ্ছামতো ফান করবেন, সেগুলো মেনে নিয়ে থাকতে পারলে তবেই আপনার উত্তর হ্যাঁ হবে। কিন্তু কোনো ভালোবাসার মানুষ তো এটা মেনে নিতে পারবে না। আমি ঠিক বললাম তো সব? রুদ্র নিশ্চুপ। আমি একটু থেমে গিয়ে দম নিয়ে বললাম, যা হয়েছে ভালোই হয়েছে, অনেক কিছু শিখতে পেরেছি আমি। আপনি জীবনে এসেছিলেন বলেই মানুষ চিনতে পেরেছি, নিজেকে পরিবর্তন করতে পেরেছি, মনকে নিয়ন্ত্রণে আনার ক্ষমতা লাভ করেছে, আর সবশেষে সামনে ঘুরে দাঁড়িয়েছি। পিছু ফিরে আর কখনোই তাকাবো না। আপনার মিথ্যে ক্যারিয়ারের ইস্যু, বর্তমান জীবনযাত্রাও একটা মোহের মাঝে আটকে আছে। খুব বেশি দিন এগুলো ভালো লাগবে না। কোনো একদিন একটুখানি সত্যিকারের ভালোবাসা পাওয়ার জন্য বুকের ভেতর হাহাকার করবে। সেদিনও হয়তো অনেক মেয়েই আসবে নিঃসঙ্গতা দূর করতে, কিন্তু মন যাকে চায় তাকে পাবেন না। আপনার আগামী দিনের জন্য শুভকামনা রইল। রুদ্র আর একটা টু শব্দ পর্যন্ত করেনি, তবে তার নীরবতায় এটা তো স্পষ্ট এতদিন ধরে মনের মাঝে যে সুপ্ত ধারণাগুলো আমার ছিল সব সত্যি। আমি সেখান থেকে চলে আসার সময় হঠাৎ করে পা ফসকে যায়। আমি খেয়াল করলাম রুদ্র এগিয়ে এসেছে ধরার জন্য। সে আসার আগে আমি নিজেকে সামলে নিই। তার দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে হেসে বললাম, ভয় নেই, পড়ব না। এমন হোঁচট জীবনে অনেকবার খেয়েছি আমি, ক্ষতি হয়নি। কিছু না কিছু তো শিখেছি। ফিরে আসার সময় আচমকা শাড়ির আঁচলে টান লাগে। পেছনে তাকিয়ে দেখি একটা ছেলের ঘড়ির সাথে আঁচল আটকে গেছে। পেছনে ঘুরে তাকাতেই ছেলেটি অপরাধীর ন্যায় হাতটা দেখিয়ে মিষ্টি হেসে বলে, আমি কিন্তু কিছু করিনি, এই দেখুন। তবে হ্যাঁ, 25টা বসন্ত অপেক্ষায় কেটেছে। ভেবেছে কবে আসবে এই দিন। ফাইনালি কারো আঁচল ঘড়িতে আটকালো। আমি কিছু বললাম না। রুদ্র রাগী এবং জেলাসি দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আমি আঁচলটা ছাড়িয়ে নিয়ে রুদ্রর দিকে তাকিয়ে ক্রূর হাসি হেসে চলে আসি। আপনারা নিশ্চয়ই আমার এই হাসির অর্থ বুঝতে পারবেন বলে আমার বিশ্বাস। আমার জীবনের সব ভূমিকায় আমি সে, যে নিজেকে নতুন রূপে গড়তে পেরেছি।